কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, আমি পুলিশের বোকামি দেখে প্রকাশ্যে হাসাহাসি করব না, আমরা বিশ্বাস করি পুলিশ জনস্বার্থেই কাজ করে। তবে ইদানিং পুলিশের নানা কাজকর্মে বিতর্ক বেশি হচ্ছে, ঠিক যেমন বিতর্ক শুরু হয়েছে লালবাজারের নতুন নির্দেশিকায়। আর সেই নিয়েই এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। আর.জি. কর কাণ্ডে প্রতিবাদের আবহেই আসছে পুজো। এরই মধ্যে ধর্মতলা চত্বর ও বউবাজারে মিছিল জমায়েতে 2 মাসের জন্য আবার নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। পুজোয় রাজপথে নাগরিক প্রতিবাদ থামাতেই কি এই বিধিনিষেধ? প্রশ্ন তো উঠবেই। দ্বিতীয় প্রশ্ন, পুলিশি কড়াকড়িকে চ্যালেঞ্জ করে জোড়া মামলা হাইকোর্টে। গতবার পুজোর পর চালু হলেও 2 মাস অন্তর বেড়েছে সময়সীমা। সার্কুলার বিতর্কে বলছে লালবাজার। তাহলে কিভাবে সিএসসি ভবনের সামনে 21শে জুলাই পুলিশি বন্দোবস্ত নিয়ে সমাবেশ করল তৃণমূল? তৃতীয় প্রশ্ন, ধনধান্য থেকে নজরুল মঞ্চ মেলেনি গণ কনভেনশন করার অনুমতি। বিরোধীদের অভিযোগ উঠে এলো এবার জুনিয়র ডাক্তারদের গলাতেও। অনুমতি নয়, ডিসকাউন্ট চাওয়া হয়েছিল, দাবি মেয়রের। প্রতিবাদী স্বর ধামাচাপা দিতেই কি বারবার এই প্রত্যাখ্যান? চতুর্থ প্রশ্ন, স্বাস্থ্য ব্যবস্থায় থ্রেট কালচারের বারবারন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ কলকাতা হাইকোর্টে। একটা অভিযোগের সত্যতা থাকলেও সেটা অত্যন্ত গুরুতর, বললেন প্রধান বিচারপতি। রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। আদৌ রেহাই মিলবেই হুমকি সংস্কৃতির হাত থেকে? পঞ্চম প্রশ্ন, আর.জি. করে রাসায়নিক কেনা নিয়েও লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। স্বাস্থ্য ভবনে রীতিমতো চিঠি দিলেন বিভাগীয় প্রধান। এর আগে দুর্নীতি নিয়ে অভিযোগ সামনে আনেন ডেপুটি সুপার আক্তার আলীও। মানুষের করের টাকা এইভাবে নয়ছয় হলেও দিনের পর দিন কেন ঘুমিয়েছিল স্বাস্থ্য দপ্তর? ষষ্ঠ প্রশ্ন, একটা দুটো হলে আটকানো যায়, স্বাস্থ্যক্ষেত্রে রন্ধে রন্ধে দুর্নীতি। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতারা মিসগাইড করছেন। এবিপি আনন্দে বিস্ফোরক অভিযোগ মদন মিত্রের। শাসক দলে প্রবীণ বিধায়কের এমন অভিযোগে অস্বস্তি বাড়ছে তৃণমূলে। তবে শুরুতেই আজ দেখাবো পুলিশের নির্দেশিকা এবং তাই নিয়ে বিতর্ক। দেখুন, বাংলার আকাশে এখনো বইছে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদের ঝোড়ো হাওয়া। পুজোর আমেজ নয়, বরং আশ্বিন এবার আন্দোলনময়। উৎসবের আবহেও নাগরিক সমাজের প্রথম দাবি তিলোত্তমার বিচার। এই প্রেক্ষাপটে লালবাজারের একটি নির্দেশিকা ঘিরে তৈরি হলো বিতর্ক। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা 25শে সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে 23শে নভেম্বর অবধি আগামী 60 দিনের জন্য বউবাজার থানা, ডেয়ার স্ট্রিট থানা, ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার, যা কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা, শুধু বেন্টিং স্ট্রিট ছাড়া এই চত্বরে 5 জন বা তার বেশি লোকের জমায়েত, লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত, এলাকার শান্তি, মানুষের গতিবিধি ও যান চলাচল বিঘ্নিত হতে পারে এমন কিছু করা যাবে না। এই নির্দেশিকা নিয়ে আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলছেন, তাহলে কি পুজোর সময় আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ বা গণ আন্দোলন ঠেকাতে কৌশলে এই পদক্ষেপ নেওয়া হলো? এরা এই 144টা করে এই যে শান্তিপূর্ণ যে সমস্ত অবস্থান হবে বা ধর্ণা মঞ্চ হবে বা কোনো প্রোটেস্ট মিছিল হবে সেইগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। এবারে আমাদের কনস্টিটিউশনে ঠিক সিমিলার এতে আর্টিকেল 19-এ আমরা যদি পিসফুল কোনো জমায়েত হই তাতে কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে সেই অধিকার আর্টিকেল 19-এ দেওয়া আছে। এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে। এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আছড়ে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা, এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা। আন্দোলনকারীরা ইতিমধ্যেই জানিয়েছেন আগে সুবিচার, তারপর উৎসব। আর তাই হঠাৎ করে পুজোর মাঝে প্রতিবাদ হলে সরকারকে অস্বস্তিতে পড়তে হবে, এটা আঁচ করতে পেরেই কি পুলিশের এই তোড়জোড়? আমরা এটাকে ধিক্কার জানাই। আমরা মনে করি যে এভাবে গণতান্ত্রিক আন্দোলনের ওপর এভাবে আক্রমণ আনা যায় না। আজকে এই আন্দোলন যেভাবে জনমানুষের মধ্যে প্রভাব ফেলেছে এবং সমাজের সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নামছে, এখনও তারা রাস্তায় আছে, ফলে এই ধরনের যত আইন তারা আনবে আরও বেশি বেশি করে মানুষ ক্ষিপ্ত হবে, আরও বেশি করে আন্দোলনে যুক্ত হবে বলে আমার মনে হয়। পিসফুল প্রোটেস্ট যদি হয়, পিসফুল প্রোটেস্টটাকে বাধা দেওয়ার আর কোনো রুল কিন্তু কিছু নেই। তো আমার মনে হয় এটা একটা প্রতিবাদের ভাষাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এটুকুই বলতে চাই। নির্বুদ্ধিতা ছাড়া কিছু বলার নেই। এভাবে এগুলো ওই যত এগুলো করবে, যত চোখ রাঙাবে, যত এই ধরনের বেআইনের বাঁধনে এগুলোকে বাঁধতে চাইবে, ততই কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বর দৃঢ় হবে। কাজে আমার মনে হয় এগুলো প্রশাসন না করলেই পারত। আমার মনে হয় যে পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট, কিন্তু আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে।
আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে, আমার আন্দোলনের ভাষা আমার দৃষ্টিতেও লেখা থাকতে পারে। লালবাজারের অবশ্য বক্তব্য, এই নির্দেশিকা নতুন নয়। গত বছর 30শে নভেম্বর থেকে এই নির্দেশিকা দেওয়া হয়। প্রত্যেক 60 দিন অন্তর তা রিনিউ করা হয়। সংশ্লিষ্ট এলাকায় জমায়েত হলে পুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতে এবং যান চলাচলে অসুবিধে হবে। আর এই নির্দেশিকা শুধু রাজনৈতিক কর্মসূচির জন্য, সাধারণ মানুষের জন্য নয়। কিন্তু এই বক্তব্য নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের প্রশ্ন, সেক্ষেত্রে এবছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হলো কি করে? দেখুন, এই সরকার প্রতিবাদকে বাজেয়াপ্ত করতে চায়। এই সরকার তো কার্যত ভারতবর্ষের সবচেয়ে অসহিষ্ণু, অসংবেদনশীল এবং প্রতিহিংসা পরায়ণ সরকার। তো স্বাভাবিকভাবেই তারা কোনো সমালোচনা গ্রহণ করবে না। আজকে প্রতিবাদ যখন পাহাড় থেকে সাগর পর্যন্ত আছড়ে পড়েছে, তো সেই জায়গায় সরকার ভীত, তার কারণেই এটা করছে। প্রশাসনিক বিষয়, পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন, আর সিপিএম এর যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন। এই বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। লালবাজারের এই নির্দেশিকা গত বছর নভেম্বর থেকে চালু হয়েছে, অর্থাৎ এই প্রথমবার দুর্গাপুজোয় তা প্রযোজ্য হচ্ছে। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। দেখুন, আরজি করের ভয়াবহ ঘটনার পর বারবার স্বতঃস্ফূর্ত নাগরিক সমাজের প্রতিবাদের সাক্ষী হয়েছে এই শহর এবং অবশ্যই এই রাজ্য। আমি নোটিফিকেশানে আসি। এই নোটিফিকেশান কলকাতা পুলিশ যথার্থই বলেছেন। আমি এই সমস্ত নোটিফিকেশান, অর্থাৎ কলকাতা পুলিশ যাকে কন্টিনিউয়েশন বলছে, সেগুলো জোগাড় করেছি। এই কন্টিনিউয়েশনের শুরুটা হচ্ছে 2023 নভেম্বর। এই প্রথম, তখন পুজো হয়ে গেছিল, অর্থাৎ এই প্রথম বাঙালির সবথেকে বড় উৎসবে নোটিফিকেশান জারি হলো। এর আগে কোনো বছর এই নোটিফিকেশানের পুজোর সময় জারি হওয়ার নজির নেই। এক। দুই হচ্ছে, দেখুন, বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও একটু ফ্ল্যাশব্যাকে যাই। 22 মে 2024 এই নোটিফিকেশানে পুলিশ যথার্থ বলেছে, আবার বলছি, যে দু মাস করে বাড়ানো হয়েছে। 28 মে 2024 থেকে 26 জুলাই 2024 অবধি এই নোটিফিকেশানের মেয়াদ ছিল। অর্থাৎ 21 জুলাই এই 22 জুলাইয়ের মধ্যে পড়ছে। অর্থাৎ কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে নোটিফিকেশান জারি করেছিলেন, তাতে খুব পরিষ্কার করে যা নিয়মাবলী ছিল সেটা 21 তারিখ ভায়োলেট করা হয়েছিল। অর্থাৎ পুলিশ কমিশনারের নিয়মাবলী ভায়োলেট করলেন। সমাবেশের প্রধান বক্তা কে ছিলেন? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঠিক এই প্রশ্নে সুদীপ্ত দাশগুপ্তর কাছে আসব। সেটা হচ্ছে, আমি আবার বলছি, পুলিশ যথার্থ দাবি করেছে যে 30শে নভেম্বর থেকে কন্টিনিউ করছে দু মাস করে এই নোটিফিকেশান। কিন্তু এই প্রথম বাঙালির সবথেকে বড় উৎসবে এই নোটিফিকেশান জারি হচ্ছে পুলিশের হিসেবেই। দেখুন, প্রথমেই আমি বলতে চাই যে এই নোটিফিকেশানটা কেন জারি হলো। দুটো কারণ। এক, পুলিশ প্রশাসনিক নিয়ন্ত্রণ হারিয়েছে। দুই, দমন পীড়ন নীতি। এই দুটো কারণে এই নোটিফিকেশান। এবার আসা যাক, যদি খুব একদম দু কথায় আইনের ভাষায় বলি, এই নোটিফিকেশান ইজ অ্যাবসোলুটলি ব্যাড ইন ল। কেন ব্যাড ইন ল? তার প্রধান কারণ হলো 144 কিন্তু ওভারঅল আমি পুরো কলকাতার ওপর 144 দিতে পারি না। আমাকে স্পেসিফাই করতে হবে বেসড অন সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, যে পার্টিকুলার এই এরিয়াতে আমার মনে হচ্ছে ব্রিচ অফ পিস হবে এবং এই ধরনের ব্রিচ অফ পিস হবে, আমি 144 দিলাম। এরকম ব্ল্যাঙ্কেট 144 আইনে হয় না। এবং এর প্রমাণ কিন্তু এখানে সেটাই বলা হয়েছে। আমি বলছি, মনোজ কুমার বর্মা একেবারে তাই বলেছেন যে ক্রেডিবল সোর্স থেকে তার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে যে এইখানে শান্তি বিঘ্নিত হতে পারে। এই জন্যই আমি বললাম প্রশাসনিক নিয়ন্ত্রণ হারিয়েছে। ক্রেডিবল ইনফরমেশন থাকতে পারে যে আমি স্প্ল্যানেডে কোনো ঝামেলা হতে পারে, চাঁদনি চকে হতে পারে, বউবাজার হতে পারে, টোটাল এরিয়াতে হবে, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল পুলিশের নেই। এটাতে এটা প্রমাণ হয়। দ্বিতীয় যেটা বলছিলাম, এইরকম একটা ব্ল্যাঙ্কেট 144 কিন্তু আমরা দেখেছিলাম, আপনাদের মনে থাকবে, আপনারা দেখিয়েছিলেন, সন্দেশখালিতে দিয়েছিল। কি হলো, দুদিনের মধ্যে জয় সেনগুপ্ত এবং পরবর্তীকালে জাস্টিস কৌশিক চন্দ্র সেই নোটিফিকেশন খারিজ করে দেয় এবং সেটা চিফ জাস্টিসের ঘরে অ্যাপিল হয়, সেখানেও খারিজ হয় এবং সেখানে পরিষ্কার বলা থাকে যে উইদাউট সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন কোনো ব্ল্যাঙ্কেট 144 দেওয়া যাবে না। আর এই 144 আমি শুনলেন শুধুমাত্র 21 জুলাই না, আপনাকে আমি বলে দিচ্ছি, গভর্নর হাউসের এরিয়াটা কিন্তু আমরা জানি 144।
আমাদের যে হাইকোর্ট তার এরিয়াটা 144। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ওখানে মিটিং করলো। আমরা দেখলাম কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের লিগাল সেল হাইকোর্টের সামনে মাইক বাজিয়ে 144 করেছে, মানে মিটিং করেছে, পুলিশ কিচ্ছু বলেনি। আর আপনি বলছেন ক্রেডিবল ইনফরমেশন, যদি কিছু থাকে যে ডিস্টারবেন্স পোর্ন এরিয়া জম্মু কাশ্মীরের চেয়ে বেশি ভারতবর্ষে কিন্তু ডিস্টারবেন্স পোর্ন এরিয়া নেই, সেইখানে দেখা যাচ্ছে সেখানেও 144 লঘু করার আগে বা এখন যে নতুন সেকশন এসছে স্পেসিফাই করা হয় যে কোন এরিয়ার 163 কোন এরিয়াতে এই 163 দেওয়া হবে বা 144 দেওয়া হবে, কেন দেওয়া হবে, কারা আসবে। এরকম ব্ল্যাঙ্কেট 144 মানেই হলো আমি প্রতিবাদ বন্ধ করব। কিন্তু আমি বলছি যে এইখানে যখন দেখা যাচ্ছে যে এই বিজ্ঞপ্তি এটারই কন্টিনিউয়েশন যেটা ছিল, সেখানে 21শে জুলাই পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি ভায়োলেট করছেন পুলিশ মন্ত্রী, পুলিশ সেই সভা সেই সমাবেশের তত্ত্বাবধান করছেন, আগের দিন কমিশনার নিজে গিয়ে নিরাপত্তা দেখছেন, এটা কি করে হয়? স্বজন পোষণ, যদি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করত তাহলে প্রথম পুলিশের করা উচিত ছিল আমি 21শে জুলাইয়ের পারমিশন দেব না, ভায়োলেট হয়েছে, আমি প্রসিডিংস ইনিশিয়েট করব। এবং এই প্রশ্নই জাস্টিস অমৃতা সিনহা স্টেটের ক্ষেত্রে তুলেছিল যে আপনি বিরোধীরা যখন সভা করতে যাচ্ছে আপনি বলছেন 144, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সভা করছে 144-এ আপনি তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন। এখনও এই প্রশ্ন উঠবে, আপনি যে এখন 144 দিলেন কোন সময়, পুজোর সময়। আজকে পুজোর সময় তো আমরা সবাই বেরোবো, সবাই যারা বেরোবে প্রতিবাদ যদি হয় প্রতিবাদ হবে, মানুষ ঠাকুর দেখতে যাবে। এইখানে কি এমন পেল প্রথমবার যে আটকাতে হলো? তার কারণটা হলো কোথাও পুলিশ বুঝতে পেরেছে যে এবার রাস্তায় রাস্তায় প্রত্যেকটা জায়গায় লোকে আগে বিচার চাইবে তারপরে উৎসবে যাবে, সেই ভয় থেকে। কিন্তু এটা পুলিশ এই নির্দেশিকায় মেনশন করেছে যে সাধারণ মানুষের জন্য নয়, এটা আন্দোলনের ক্ষেত্রে ইত্যাদি। আমি আসবো, হ্যাঁ তার কারণ হচ্ছে যে ক্রেডিবল সোর্সে তাদের কাছে এই খবর এসছে যে ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন হতে পারে রেজাল্টিং লার্জ স্কেল ডিস্টারবেন্সেস এবং ব্রিচ অফ পিস ইত্যাদি ইত্যাদি। আমি এটা বিস্তারিত আসবো, কিন্তু তার আগে যেহেতু সুদীপ্ত উল্লেখ করলো আমি দ্রুত একবার এই 144 ধারা, তখন 144 ছিল, এখন যেটা 163, তাতে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি বলেছিলেন ওই সন্দেশখালির প্রসঙ্গে যে গোটা সন্দেশখালি জুড়েই কি উত্তেজনা আছে যে গোটা অঞ্চলে আপনারা 144 ধারা করে দিলেন? 2-3টে অঞ্চল হলে বোঝা যেত, এবার বলবেন গোটা কলকাতা জুড়েই 144 ধারা। নির্দিষ্ট করে কোন এলাকায় গণ্ডগোল হচ্ছে বা কতটা অঞ্চল জুড়ে উত্তেজনা হচ্ছে সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। সম্ভবত এই রায়ের প্রেক্ষিতেই এই বিজ্ঞপ্তি যেটা কন্টিনিউয়েশন চলছে তাতে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে কোথায়, আমি তাতে আসবো। তার আগে সলিল ভট্টাচার্য। সলিলদা, আমি বলছি যে বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিষেধাজ্ঞা কন্টিনিউড হচ্ছে, অর্থাৎ বাঙালির সবথেকে বড় উৎসবে শহরের প্রাণকেন্দ্রে 144 বা 163 এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী জারি হলো। আমি বলছি যে এইবার, গতবার হয়নি, এইবার পুজোয় দরকার হলো কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস বলে যে প্রতিবাদ আন্দোলন কখনো নীরব কখনো সরব হচ্ছে, সেইটাকে কমব্যাট করার জন্য। আমি বলছি এইখানে ইন স্পিরিট অফ দ্যাট সুপ্রিম কোর্ট, দর্শকরা প্রত্যেকে মনে থাকবে যে 20শে আগস্ট সুপ্রিম কোর্টের স্বতঃস্ফূর্তভাবে সুপ্রিম কোর্ট যখন মামলা গ্রহণ করলেন, মাননীয় প্রধান বিচারপতি একটা পরিষ্কার করে দিয়েছিলেন, একাধিকবার রিপিট করেছিলেন। আপনারা যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা জানেন যে মাননীয় বিচারপতি, 3জন বিচারপতি যখন উঠে যাচ্ছেন দাঁড়িয়ে অবধি কথাটা রিপিট করেছিলেন যে আরজি কর সংক্রান্ত কোথাও যদি কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ হয়, রাজ্য যেন তার ক্ষমতা প্রয়োগ না করে। আমি আপনাকে বলছি যে এক্স্যাক্টলি এটা কি রাজ্যের ক্ষমতা প্রয়োগের উদাহরণ নয়? দেখো, এটা তো পরিষ্কার, রাজভবনে 144 বা 163 রেগুলার ইনভোগ, মানে এটা কনস্ট্যান্ট, এর সম্পর্কে কোনো সন্দেহ নেই। তুমি যে নোটিফিকেশন দেখালে যেটা মে মাস থেকে 21 জুলাই সেটা কভার করেছে, একদম কাতারে কাতারে লোক এসছে, মানে গ্রস ডিফায়েন্স অফ দি ম্যাজিস্ট্রেট অর্ডার। হু ইজ দ্য ম্যাজিস্ট্রেট? বাই ভার্চু অফ হিজ বিং পুলিশ কমিশনার, হি ইজ দ্য ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো সেখানেও ডিফায়েন্স। তাহলে এখানে যদি হয়ে থাকে এই যে পুজোর সময়, এর কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে, দেখো, প্রথমে তো এই আন্দোলন, যে আন্দোলনটা আমি এখনো বিশ্বাস করি না যে কেবলমাত্র এক অভয়ার উপর যে নৃশংস মর্মন্তুদ ধর্ষণ হয়েছে এবং হত্যা হয়েছে তার জন্য এই আন্দোলন খালি হচ্ছে তা নয়। বিগত 1 দশকের বেশি যে অত্যাচার
যে দুর্নীতি, যে তোমার সাদা স্নিকার পরে ঘুরে বেড়ানো, স্করপিওতে করে ঘুরে বেড়ানো, দুর্নীতি, মানি প্ল্যান্টের চাষ, প্রত্যেকটা শাসক দলের নেতার বাড়িতে, মন্ত্রীর বাড়িতে জেল যাত্রা, সব কিছু দেখেছে মানুষ কিন্তু আর সহ্য করতে পারছে না। যে মেয়েটা রাত্রে বাবার হাত ধরে যেত বেরোতো, সে হাত ছিঁড়ে ধরে রাতের দখল নিয়েছে। আজকে কিন্তু এই প্রতিবাদটা কিন্তু অল আউট প্রতিবাদ, all out protest in the whole of the state of West Bengal and country as well as the whole of the world. ইন্টারন্যাশনালিতে হয়েছে, চারিদিকে হচ্ছে। কালকেও জুরসাতে একটা ডেমনস্ট্রেশন আছে, যেখানে যে কারণেই হোক এই যে আন্দোলন, এই আন্দোলন পুজোর সময়। আচ্ছা তুমি বলো তো 163 যদি প্রমালগেটেড থাকে, মানুষ দলে দলে পুজো দেখতে যাবে কি করে? পুজোর উৎসবে আসুন, পুজোতে জয়েন করুন। দ্যাট ইল্ডেড নো রেজাল্ট, কোনো কিচ্ছু হলো না। তারপরে আলটিমেটলি এই সেই আমি সুদীপ্তর কথাতেই বলবো, সেই দমন পীড়ন, সেই চোখ রাঙানি, সেই থ্রেটনিং দিয়ে এটাকে বন্ধ করার ব্যবস্থা করছে, যাতে করে মানুষ তার কোনো মুখ না খুলতে পারে। দ্যাট ইজ দ্য ইনফ্রিজমেন্ট অফ দ্য রাইট, ইনফ্রিজমেন্ট অফ স্পিচ, ইনফ্রিজমেন্ট অফ দ্য মুভমেন্ট, দ্যাট ইজ গ্রস ভায়োলেশন অফ দ্য রুল অফ দ্য ল। এবং খালি তাই না, কনস্টিটিউশন ভায়োলেন্স, এবং 1919 of the rule 19 of the Constitution of India has been grossly violated. আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন দেখাবো, সেটা হচ্ছে গতকাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বৈঠক ছিল এই শহরের প্রায় সব পূজা কমিটি, বড় বড় পূজা কমিটি তো বটেই, এবং কলকাতা পুলিশের সঙ্গে, যেখানে স্বয়ং কমিশনার উপস্থিত ছিলেন। সেখানে সুরুচি সঙ্গের পুজোর সঙ্গে যুক্ত মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তিনি প্রশ্ন তোলেন যে আরজি কাণ্ডের প্রতিবাদে যদি মণ্ডপের মধ্যে স্লোগান ওঠে, কিভাবে পুজোকর্তারা সামাল দেবেন? এই ধরনের পরিস্থিতি হলে সেটা নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশ প্রশাসন তারা কি ব্যবস্থা নেবে? আমি বলছি অনেকেই এইটার সঙ্গে এই রাত্রিবেলা কলকাতা পুলিশের নির্দেশিকাকে এক করে দেখছেন। ঘটনা কি আমরা জানি না, বলছেন অনেকে। দেখুন, কলকাতার পুলিশ কমিশনারের নামে প্রকাশিত এই নির্দেশিকার জেরে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, পুজোর মধ্যেও কি নাগরিক আন্দোলনের আশঙ্কা করছে প্রশাসন? তাই কি কৌশলে তা আটকানোর চেষ্টা করছে তারা? ইঙ্গিতপূর্ণ বিষয় হলো, বুধবারই আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুলিশের উদ্যোগে পুজোর সমন্বয় বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস। সেখানে হঠাৎই পুজোর সময় গন্ডগোল হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুজোর সময় কিছু হয়তো সমস্যা তৈরি হতে পারে, কিছু দুষ্কৃতী বা কিছু মিসচিভস এসে সমস্যা তৈরি করতে পারেন। সেটা আমরা সিপি সাহেবকে বললাম যে আমরা প্রত্যেকটা পুজো কমিটি, তাদের যারা ভলেন্টিয়ার্স থাকে, আমাদের যারা সদস্যা আছেন তারা ভলেন্টিয়ার্স করেন। তো সেই সব ক্ষেত্রে কলকাতা পুলিশ যদি আগে থেকেই ব্যবস্থা নেন বা একটা প্ল্যানিং করে রাখেন বা আমাদের সঙ্গে আলোচনা করেন, তাহলে এই পুজোটা আমরা খুব ভালো, অন্য পুজোতে এই সমস্যা আমরা আগে কখনো ফেস করিনি। একদিকে হঠাৎ করে স্বরূপ বিশ্বাসের গলায় পুজোর সময় গন্ডগোলের আশঙ্কার সুর, আর তারই সঙ্গে কলকাতা পুলিশে ধর্মতলা ও বউবাজার চত্বরে জমায়েত রুখতে এই নির্দেশিকা। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি তৃণমূল নেতাদের দেখানো পথেই চলছে পুলিশ? ন্যায় যারা চাইছে, বিচার যারা চাইছে, তাদেরকে বাধা তৈরি করার জন্য ক্রমাগত রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ বিশেষত বাধা সৃষ্টি করছে। আদতে একটা অঘোষিত জরুরি অবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আরজিকর কাণ্ডে পথে নেমে প্রতিবাদ থেকে সরে এসে পুজোর আনন্দে মেতে উঠুক রাজ্যবাসী। কোথাও কি শাসক এটাই চাইছে? 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মুখ্যমন্ত্রীর পর এবার উত্তর 24 পরগনার তৃণমূল বিধায়কের মন্তব্যের জেরে আরো জোরালো হলো এই প্রশ্ন। যারা বলছেন উৎসবে আমরা নেই, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলা পরায়ণভাবে আরো ভালো করতে হবে। যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে। তার জন্য বিইংয়ের সভাধিপতি যদি আমার কিছু করার থাকে, পুজো কমিটির কাছে অনুরোধ, আমাকে বলবেন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। এবছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে। আমরাও বাংলার মুখে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি। বাংলায় ধর্ষিতা হচ্ছে আমাদের ঘরের মা বোনেরা, তাতে খুশি হওয়ার তো কথা তাদের, তারা তো এটাই চায়, তারা তো এই সংস্কৃতিতে বিশ্বাস করে যে আমাদের ঘরের মা বোনেরা ধর্ষিতা হবে, খুন হবে, আর তাদের নেতারা ঘরে ঘরে আরও বেশি আলো জ্বালবে। এটা যদি তারা চায় তাহলে তাই করবে, বাংলার মানুষ লড়বে, বুঝে নেবে।
একদিকে তৃণমূল নেতাদের একের পর এক মন্তব্য, অন্যদিকে লালবাজারের নির্দেশিকা, দুই নিয়ে এখন চর্চা চলছে বিভিন্ন মহলে। এই আবহে আরও একটি বিষয় নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। ৪ সেপ্টেম্বর বেহালার শখের বাজারে রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিশ পাঠায় ঠাকুরপুকুর থানা, যেখানে জামিন অযোগ্য ধারাসহ ৩টি ধারায় এফআইআর রুজু করা হয়েছে বলে আয়োজকদের দাবি। আন্দোলনকারীদের দাবি, পুলিশকে জানিয়ে বেহালার শখের বাজারে ৪ তারিখে রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল। এখন ভয় দেখাতেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ করছেন তারা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি দেবনারায়ণ সরকারের কাছে যাব। দেবনারায়ণদা, বেহালায় রাত দখলের ডাক দিয়েছিলেন ৫ জন মহিলা, তারা উদ্যোগ নিয়েছিলেন বলে তারা ন্যাশনাল হাইওয়েতে মিছিল কেন করেছেন তাতে তাদের নোটিশ ধরানো হয়েছে। আমরা প্রত্যেকেই এই খবর জানি ন্যাশনাল হাইওয়ে অ্যাক্টে। অথচ দেবনারায়ণদা, বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ১-২ দিন নয় 14 দিন ন্যাশনাল হাইওয়ে মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছিলেন। আপনি বলবেন আমি একমত হব যে একেবারে আন্দোলনের স্বার্থে। ঠিক সেই জন্য আমি অন্য দলের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা করতে এরকম মনে হতো না, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাত দখলের ডাক দেয়া হয়েছে, মিছিল ডেকেছেন, সেইখানে তাদের নোটিশ ধরালেন হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্টে এবং একটা নন বেলেবল সেকশনে। কিভাবে মেলাবেন? কিন্তু আমার কতগুলো এইটাই ব্যাপার, আর স্পেসিফিক কিছু নেই। আমি যে আচ্ছা আমাকে যদি সবাই বলতে না দেন, সবাই যদি মনে করে বলতে দেব, আমার বক্তব্য শুনে একটা কথা যেটা নিয়ে আমি যে আপনারা একটা কথা বলছেন যে এইটে ১৬৩ নম্বর ধারাটা কেন প্রয়োগ করলো ধর্মতলার আশেপাশে এই জায়গাটা। আমার প্রশ্ন, যে জিনিসটা আপনি এও জানেন, মানে ইভালুয়েশন অফ ডেমোক্রেসি ইজ নট পসিবল ইফ উই আর নট প্রিপেয়ার্ড টু হিয়ার দ্য আদার সাইড। তার মানে কি, আপনি শুনুন, ওখানে আজকে এই পুজোর সময় আজকে 2 মাস ধরে ধর্মতলা চত্বরে এই পুজোর মণ্ডপে পুজো মানে এই দরিদ্র মানুষের লক্ষ লক্ষ দরিদ্র মানুষ ওখানে কেনাকাটা করে। সুতরাং আজকে যদি এই মবের অবস্থা হয় তাহলে ধর্মতলা চত্বরে কি হবে? আপনি মব কোথায় পেলেন এটা আগে বলুন। ধর্মতলা শুনুন শুনুন, 3টে সমস্যা কেন হয় আমার কথাটা আগে বলতে কেন করলো। ধর্মতলা চত্বরে আজকে লক্ষ লক্ষ মানুষ কেনাকাটা করে এবং আজ কিছুদিন অন্তত 15-20 দিন বা 1 মাস তারা করতে পারেনি, এখন পুরোপুরি এই কারণের জন্য করতে পারেনি। সত্যি তো, আজকে এও তো আমরা মিডিয়া, আরে বাবা তুমি আপনি বলছো এখন মিডিয়ায় পরিষ্কার জন্য এরা নিজেরাই বলছে আমাদের দোকানে ভিড় হয়নি, এখন সত্যি মানুষ ভিড় হচ্ছে। সেখানে যদি আপনারা রাজনৈতিক আন্দোলন করেন না, সেটা কি সম্ভব? উচিত? লক্ষ লক্ষ মানুষের পেটে ঘা দিয়ে 2 নম্বর রোড ব্লকেট করে ওই যানবাহন যদি চলে এই পুজোর সময়, তাহলে কি হবে? তাদের সমস্ত ব্যবসাও নষ্ট হয়ে যাবে, সবকিছু যাবে। আপনারা কি এটাও চান? ঠিক, আমি আমার তো এইটাই প্রশ্ন যে অন্য জায়গায় বাজারে আপনি সতর্ক হচ্ছেন না। আমি বলছি আপনার যুক্তিটাই আমি বলছি, অন্য কোথাও বাজার বসছে না, অন্য কোথাও অবরোধ হলে মানুষের অসুবিধা হচ্ছে না, শুধু ওই ধর্মতলা চত্বর আর ভিক্টোরিয়া হাউস চত্বর। ধর্মতলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ দরিদ্র মানুষ ওখানে বাজার করে। এই মাত্র যার বক্তব্য দেখালাম সমস্ত জায়গায়। আমাকে বলতে দিতে হবে, আমি বলেছেন you must not make this please না you must not make a scratch of the law। চলো এই আইনকে জঘন্যতম করবেন না, দুর্ঘটনা তৈরি করবেন না। আইনটা হচ্ছে সবার জন্য, আপনার জন্য নয়, একার জন্য নয়, যারা বিরোধীরা যারা কিনছে তাদের জন্য। আমি সবকটা যুক্তি মেনেই আমি বলবো যে গরিব মানুষ শুধুমাত্র ধর্মতলা চত্বরে এবং মাত্র ভিক্টোরিয়া হাউসের সামনে গরিব মানুষ বাজার করে আর তারা বিক্রি করেন। চত্বরটা আর তো কোথাও যায়নি, কলকাতাতে বৃহত্তর এলাকা আছে। দাদা আপনার যুক্তি কিন্তু সার্কুলারের যুক্তির সঙ্গে মিলছে না। তো কলকাতায় করেছে, তো সল্টলেকে আমি গড়িয়াহাটকে এইভাবে গড়িয়াহাটকে আপনি অপদস্থ করতে পারেন না। সদরূপ আমি তারপরে কি আর জানি বক্তব্য আছে এই লোকদের আচ্ছা হয়ে গেছে। ধর্মতলায় যে লোকদের পেটে লাথি না মারার জন্য এতক্ষণ ধরে অ্যাপিল করছেন, কদিন ধরে বুলডোজার নামিয়ে ওনারই তাদের পেটে লাথি মারছিলেন, সেটা অন্য কথা। আমি বলছি সুমনদা, এই যে ওরা বলেছে নাকি এটা সাধারণ মানুষের কেনাকাটার জন্য নয়, খালি মিটিং মিছিলের জন্য, আমি জিজ্ঞেস করছি কোথায় এই যে অর্ডারটা গতকাল ইস্যু করেছে, এখানে বলছে কলকাতা পুলিশ আনটিল ফার্দার অর্ডার is prohibiting any unlawful assembly of 5 or more persons, তারপরে ইত্যাদি ইত্যাদি। 5 বা তার বেশি লোকের যদি 144 বা নতুন আইনে 163-তে অ্যাসিমিলেট করতে পারবে না, তারা
পুজো দেখার জন্য পারবে না, তারা কেনাকাটা করার জন্য পারবে না, তারা ভিক্টোরিয়া দেখার জন্য পারবে না। সাধারণ মানুষের জন্য নয়, এটা লেখা আছে। যে এইরকম ভাবে 163 ইম্পোজ করা যাবে যে রাজনৈতিক কারণে আসতে দেব না, কি করে আমি সবাইকে থামালাম। হ্যাঁ, পাঁচজন বা তার ততোধিক একসঙ্গে যাওয়া যাবে না, এটা পরিষ্কার। ওটা মিটিং করার জন্য যাওয়া যাবে না, ওটা রথের মালা রাখার জন্য যাওয়া যাবে না, ওটা বাজার করার জন্য যাওয়া যাবে না। মানুষ কেনাকাটা করে কত সম্পূর্ণ কমেডি শো হয়ে যাওয়ার আগে আমায় কোথাও একটা দাড়ি টানতে হবে। আমি থামালাম, দেবনারায়ণদাকেও থামালাম, সুদীপ্তকেও থামালাম, বেশ। আমি এইখান থেকে আপনাদের সামনে হয়েছে, প্লিজ আমি বলছি এইখান থেকে আমি এই 163 নিয়ে এত কথা হচ্ছে। 163 কি আসলে 144, অর্থাৎ আগের আইনে সিআরপিসিতে যেটা 144 ধারা সেটাই নতুন আইনে 163 ধারা। আমি এইখান থেকে আসব যে পরিষ্কার করে কলকাতা হাইকোর্টে, এক সেকেন্ড, সিঙ্গুর মামলায় যখন হয়েছিল কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয় যে এই 144 ধারা নিয়ে তাদের নানা অবজারভেশন আছে। 2007 সালের 14ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলার পর যে ক্ষমতার অপব্যবহার করছে বামফ্রন্ট সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে 3 জন স্থানীয় মানুষ এই কেসটা করেছিলেন কারণ সিঙ্গুরের মানুষ দীর্ঘদিন ধরে এই 144 ধারা সিঙ্গুরে জারি থাকার পরে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে নানা রকমের অধিকার, প্রত্যেকটা তার অধিকার ব্যাহত হয়েছিল, সেই বিষয়ে অন ক্যামেরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিল। আমার বক্তব্য যে গত বছরের 30শে নভেম্বর থেকে শুরু করে এখনও একটানা যদি এই ধারা জারি থাকে, এখানেও কি মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অন্যান্য সমস্ত অধিকার ব্যাহত হয় না? আমি এই প্রশ্নে আসব। তার আগে ওই 2007 সালের 14ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী এই 144 ধারা জারি করা নিয়ে কি বলেছিলেন দেখুন। কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে 3 জন স্থানীয় মানুষ এই কেসটা করেছিলেন কারণ সিঙ্গুরের মানুষ দীর্ঘদিন ধরে 144 ধারা সিঙ্গুরে জারি থাকার ফলে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে নানা রকম অধিকার, প্রত্যেকটা অধিকারই ব্যাহত করা হয়েছিল। দেখুন সুমন, অবশ্যই 21শে জুলাই নিয়ে কথা হয়ে গেছে, তাই নতুন চর্বিত চর্বণ করব না। এই রাজ্যে বন্যা খেলা নিয়ে হাজারখানেক লোক নিয়ে অন্ততপক্ষে খিচমেরি ফটো করা যায়। এই রাজ্যে আমরা দেখেছি কুইন্টাল ব্যানার্জি তৃণমূলের সাংসদ, তিনি গিয়ে ছবি তুলে পোস্ট করে ফেসবুকে টোস্ট করতে পারেন। এই রাজ্যে গরুচোরটার আগমনীতে আমরা দেখেছি হাজার হাজার লোক তাকে ফুল বেলপাতা নিবেদন করতে পারে। এই রাজ্যে আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি, তিনি রাজভবনের সামনে 144 ধারা, নুসরাত জাহানের কাছে যেটা 174 ধারা, সেইটাকে অমান্য করে তিনি মঞ্চ বাঁধতে পারেন। অথচ এই রাজ্যে সাধারণ মানুষ তাদের অধিকার, যেটা প্রতিবাদ করার অধিকারটা কেড়ে নেওয়া হয়। এর চেয়ে বলাই ভালো যে এই রাজ্যে কোনো রকম সভা সমাবেশ কিছুই করা যাবে না, বলে দিক। আমার মনে পড়ে যাচ্ছে, দেখুন গাদ্দাফি, তিনি না ভয় পেতেন, মানে এমনকি শপিং মলে বা দোকানেও তিনি 3-4 জন লোককে ঢুকতে দিতেন, একজন করে ঢুকতে দিতেন। তার মনে হতো যে বেশি লোক থাকলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে উনি বললেন ক্রেডিবল সোর্স। কোন ক্রেডিবল সোর্স সুমন? এই যেটা আছে, কোন ক্রেডিবল সোর্স? সেই ক্রেডিবল সোর্স, যেই ক্রেডিবল সোর্স বলে অভয়ার সুইসাইড হয়েছিল, সেই ক্রেডিবল সোর্স যেটা বলে আনন্যাচারাল ডেথ হয়েছিল, সেই ক্রেডিবল সোর্স যেই ক্রেডিবল সোর্স বলে 1,500 কেজি বাচ্চা হয়েছিল, নাকি সেই ক্রেডিবল সোর্স যেই ক্রেডিবল সোর্স বলে কবি নজরুল ইসলাম তিনি মহাভারত লিখেছিলেন, নাকি সেই ক্রেডিবল সোর্স যেই ক্রেডিবল সোর্স বলে যে রবীন্দ্রনাথ মৃত্যুর পরেও ফিরে এসে মহাত্মা গান্ধীকে ফলের রস খাইয়ে তার উপবাস ভঙ্গ করেছিলেন? এগুলো আমার জানতে ইচ্ছা করে। আর একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে যে এই রাজ্যে সভা সমাবেশ তৃণমূলের ঢালাও অনুমতি রয়েছে, বিরোধীদের বেলায়
কেন আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। আপনি আগে যদি এই 4টে মেয়ের বিরুদ্ধে যদি তাদের বিরুদ্ধে কেস করা হয়, একটা কেস টুকুস করে নিজের নামে করে দিন। আপনার এখন আগে দুর্বিনীত ছিলেন, এখন আরেকজন বার্মা সাহেব এসছেন, তাকে বলুন আপনার নামে করুন। এই একই দোষে যদি এরা দোষ করে থাকে, একই দোষে আপনি দুষ্ট। এক একজনের এক এক রকম আইন, অন্যের জন্য অন্যরকম আইন হবে না। শেষ কথা একটা বলে দিই, 1920 সালে যখন অসহযোগ আন্দোলন চলছিল সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন যে এই নাগরিক সমাজকেও প্রতিবাদ আন্দোলনের মধ্যে চলে আসতে হবে। সেই কারণে সিমলা ব্যায়াম সমিতি পুজোকে তিনি বেছে নিয়েছিলেন। বছরের পর বছর বিভিন্ন দশকেও কিন্তু এই দুর্গাপুজোর সময় এই প্রতিবাদ আন্দোলনকে মানে মানুষ যারা তাদের নিজেদের ভাষা বা প্রতিবাদ কণ্ঠস্থ করার জন্য ব্যবহার করে থাকে। এখন মানুষ কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরা দেখলাম যে টলিউড খ্যাত স্বরূপ বিশ্বাস যেটা বললেন, তাহলে আসল কথা সেটাই, তারা ভয় পাচ্ছেন ওয়ার্ড অফ ডিসেন্ট। আর শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নয় প্রতিদিনই উনি হিন্দু সনাতনীদের থেকে দুর্গাপূজাটা সরিয়ে দিতে চাইছেন। আরেকটা দেবনারায়ণ সরকার, না আমার কথাকে আজকে নিজের কথা বলুন। হাথরসে যেখানে যাচ্ছিল, সাংবাদিককে আটক করে সেই কেরালার সাংবাদিক ক বছর পরে মুক্তি পেল, মানে আপনি করলে সেটা দোষ নেই, তৃণমূলে যদি কিছু করে। এখানে বেশি গণতন্ত্র, আপনার ওখানে কোনো গণতন্ত্র যেখানে এনকাউন্টার করে মারা হয়, আসামে হয় না, না আসামে হয়, গুজরাটে হয়, কোন জায়গায় হয় না, মধ্যপ্রদেশে হয়, মহারাষ্ট্রে হয়, সব জায়গায় এনকাউন্টার কোনো বিচার পায় না। তাহলে আপনি বলছেন যে এই সার্কুলারটাও গণতন্ত্রের সঙ্গে যাচ্ছে না। কিন্তু আমি বলেছি মাদুর দোষ দেখতে পারলে রাধুর দোষ থাকে না। কিন্তু আমি বলবো যদি আইনের রীতিবাক্য বিজেপির কাছে শুনবো, এটা হতে পারে। আচ্ছা, আমি শতরূপের কাছে যাব, কিন্তু তার আগে জায়গাটা কি? জায়গাটা একেবারে পরিষ্কার যে মোটামুটি 6টা জায়গা 2 মাস করে, এই নোটিশের কন্টিনিউয়েশন 6টা নোটিশ বেরিয়েছে 2 মাস করে। হেয়ার স্ট্রিট, বউবাজার পিএস, কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস, একেবারে স্পেসিফিক প্রত্যেকটা নোটিশে তার এই উল্লেখ আছে। আমি শতরূপের কাছে, শতরূপ একেবারে আমি ধরে নিচ্ছি কলকাতা পুলিশের ক্রেডিবল সোর্স বলছে যে সত্যি, এবং সেই ক্রেডিবল সোর্স 7000 মানুষ আরজি করে যখন ভাঙচুর চালায় তখন কোথায় থাকে আমরা জানি না, কিন্তু তা সত্ত্বেও ক্রেডিবল সোর্সে তারা ভরসা রেখেছেন এবং ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন হতে পারে, শান্তিভঙ্গের আশঙ্কা, লার্জ স্কেল ডিস্টারবেন্সেস হতে পারে, এই আশঙ্কায় শুধু এই জায়গাগুলোকে 163-র আন্ডারে আনা হলো। আমি বলছি যে এই আশঙ্কা কলকাতা পুলিশ নির্মূল করছে না কেন? আমার বক্তব্য যে এই এতগুলো 2 মাস অন্তর নোটিশ এবং ক্রেডিবল সোর্সের কাছ থেকে একই ইনফরমেশন পেয়ে কলকাতা শহরে 2-3টে পয়েন্ট সেখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা, যেটা শহরের হৃদয়ে একেবারে প্রাণকেন্দ্র, কেন নির্মূল করা হচ্ছে না? সংক্ষেপে একটা কথা বলে উত্তর দিচ্ছি সুমনদা। প্রথম কথা হচ্ছে, গত বছর 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ তুমি বললে, যেখানে 21শে জুলাই সমাবেশ করেছেন ঠিক 40 দিন পরে ঠিক ওই এক জায়গায় সমাবেশ করার জন্য মোহাম্মদ সালেম বিমান বসুর নামে আজও সেই কেস চলছে, থানায় এফআইআর হয়েছে। হোয়াট আর উই টকিং অ্যাবাউট সুমনদা? এত তর্ক করে কী লাভ আছে? এই সরকার আসার পরে অশোক স্তম্ভ দেওয়ার লেটার হেডে এরা একেবারে অর্ডার ইস্যু করেছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল সভা করতে পারবে না, সরকারি অর্ডার ছিল। এখন এই সমস্ত দুর্গাপুজো আছে, আমি বলছি একদম ওই ধর্মতলা চত্বরে রাত দখলের সময় মানে শয়ে মানুষ সম্পূর্ণ শান্তিতে চূড়ান্ত নিরাপত্তায় প্রতিবাদ করেছেন, কি অসুবিধা হয়েছে? দিন দখল দুপুর দখলের ব্যাপারই না, কোনো দুর্গাপুজো, কালী পুজো, ঘণ্টাকর্ণ পুজোর ব্যাপার না। ওরা বলেছিল এখানে তৃণমূল ছাড়া আর কেউ সভা করবে না, গভর্নমেন্ট অর্ডার ছিল। আমি আজকে আমাদের সমাবেশ ছিল ওখানে, তোমরা জানো। গতকাল এমন সময়, কেননা পুলিশ জানে যতবার ওরা ধর্মতলায় মিটিং মিছিল আটকাতে গেছে, যারাই কোর্টে গেছে, কি বামপন্থীরা, কি কংগ্রেস, কি বিজেপি, কি আইএসএফ, যে যখন কোর্টে গেছে আদালত সবসময় সমাবেশের পক্ষে রায় দিয়েছে। একটা ক্ষেত্রেও পুলিশের এই অন্যায় দাঁড়ায়নি। সেই কারণে বেছে বেছে অর্ডারটা ইস্যু করলো গতকাল এমন সময় যে আজকে আদালতে যাওয়ার আগে যাতে আমাদের সভাটাকে বাতিল করে দেওয়া যায়। তাও আমরা ওখানে সভা করেছি, কিন্তু প্রশ্নটা সেইটা নয়। তুমি যে প্রশ্নটা করলে এইখানে, দেখো দুরাত্মার ছলের অভাব হয় না। কেন বলছি কথাটা? একটা তুমি যেটা বললে কারেক্ট কথা, এদের এই ক্রেডিবল সোর্সকে কান ধরে উঠবোস করানো উচিত। মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচে কোনো নাশকতা হবে না, কিন্তু খবর পেয়ে যায় নাশকতা হবে। যেখানে কলতান কোনো বোম মারছে না, কিন্তু খবর পেয়ে যায় নাকি কলতান ভাঙচুর করবে, বোম মারবে। যেখানে 7,000 লোক মিলে দুটো ফ্লোর চুরমার করে দিল
সাধারণ লোক চুরমারটা করে তখন ক্রেডিবল সোর্স খবর দিতে পারে না। প্রথম কথা হচ্ছে ক্রেডিবল সোর্সটাকে একদিন দেখতে হবে। এবং সে 30শে নভেম্বর থেকে একটানা 144 করিয়ে যাচ্ছে, কিন্তু কেন করছে, কারা চক্রান্ত করছে, গ্রেফতার করুন। একদম রকের ভাষায় বলে কলকাতা পুলিশকে মুরগি করছে, কলকাতা পুলিশের ক্রেডিবল সোর্স। কিন্তু আমি তোমার একটা কথা বলি সুমনদা, সমস্যাটা কোথায় জানো তো? স্বরূপ বিশ্বাসে তোমরা একটা স্টেটমেন্ট দেখালে, বেসিক্যালি আশঙ্কাটা এই জায়গায়। ধরো স্বরূপ বিশ্বাস বলছেন যে প্যান্ডেলের ভেতরে কেউ যদি জাস্টিস ফর আরজি কর বলে স্লোগান দেয় আমরা কি করব? কেন কিছু করবেন? জাস্টিস তদন্ত করার দায়িত্ব সিবিআই, জাস্টিস দেওয়ার দায়িত্ব আদালতের। আপনার কেন কিছু করার দায়টা পড়েছে? এই যে আপনার কাছে আপনি এখন অ্যাকাউন্টেবল নন। আজকে একজন মানুষেরও পশ্চিমবঙ্গ সরকারকে এই প্রশ্ন করার কোনো কারণ নেই যে আপনারা কেন জাস্টিস দিচ্ছেন না, কারণ জাস্টিসটা দেওয়ার বলটা এখন আদালত এবং সিবিআইয়ের কোর্টে আছে। তারপরও কেউ জাস্টিস চাইলে আপনাদের যে মনে হচ্ছে এবার আমাদেরকে কিছু করতে হবে এর জাস্টিস চাওয়াটা আটকানোর জন্য, এইটাই সমস্যার জায়গাটা কিন্তু এইটা। সেই কারণে মিটিং মিছিল বন্ধ করতে হয়। আর আমি এই প্রসঙ্গে লাস্ট একটা কথা বলি সুমন্ত, তুমি যে কথাটা বললে রাত দখলের আন্দোলন যারা করেছেন এখন নানা অছিলায় তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। এখানে সুদীপ্তরা রয়েছে, ওরা উদ্যোগ নিয়েছে এবং আমাদের বামপন্থী আইনজীবীরা তারা টিম তৈরি করেছেন, বিশেষ করে মহিলা আইনজীবীদেরকে নিয়ে। আমরা এখানে ঘণ্টাখানেক সঙ্গে সুমনে এখানে বলছি গোটা বাংলার প্রতিবাদীদের কাছে, আপনাদেরকে সিপিএমকে সমর্থন করতে হবে না, হয়তো অতীতে করেননি, ভবিষ্যতেও না করতে পারেন, কিন্তু এই প্রশ্নে যদি কোনো রকম পুলিশি হেনস্থা হয়রানির সামনে পড়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আনকন্ডিশনালি আমরা আপনাদের সঙ্গে আছি, কোনো রকম কোনো হয়রানিতে আপনারা পড়বেন না, আমাদের আইনজীবীরা রয়েছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বলেও দিয়েছেন, যেটা শতরূপ বললো, আমি নিশ্চয়ই তাদের যে এই যে চিন্তাভাবনা আমি স্বাগত জানাচ্ছি। আমার খালি আরেকটা জিনিস মনে পড়ে গেল, খুব ইম্পর্টেন্ট সুমন, এটা ভেবে দেখবেন। এই ধর্মতলা বিশেষ করে বউবাজার চত্বরে কোন পুজোটা হয়? লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা হয়। সেই পুজোর প্রধান উদ্যোক্তাকে সজল ঘোষ। সজল ঘোষের পুজো, অত বড় পুজো, সেই পুজোটাকে ইতিমধ্যে আপনারা জানেন কীভাবে যাতে পুজোটা না হয় সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। এবং সেটাও কিন্তু এটা মাথায় রাখতে হবে, সজল ঘোষের পুজোটাকে আটকানোর জন্যই কি এই বাধাটা নয়? এই বাধা মুচিপাড়া থানা। কিন্তু আমি দ্রুত একবার আপনাদের সামনে পরের প্রতিবেদন রাখবো, যেখানে শুধু রাজনৈতিক দল নয়, এই যে জুনিয়র ডাক্তাররা এতদিন আন্দোলন করলেন, তারা বললেন যে ধনধান্য এবং নজরুল মঞ্চ তারা আবেদন করেছিলেন কিন্তু অনুমতি পাওয়া যায়নি। মেয়র অবশ্য বলছেন না, তারা ডিসকাউন্টের আবেদন করেছিলেন। ঠিক কি, দুপক্ষের বক্তব্য সমানভাবে আপনাদের সামনে রাখবো। গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন তারা অত্যন্ত ভুল ভাবছেন। তাদের প্রতিবাদ, তাদের অভূতপূর্ব আন্দোলন নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর নিজেদের সিংহভাগ দাবি দাওয়া আদায় করে নিয়ে তবেই কর্মবিরতি ধর্ণা প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু এখন কি কৌশলে তাদের প্রতিবাদের পথ আটকানোর চেষ্টা হচ্ছে? প্রশ্নটা উঠছে। তার কারণ জুনিয়র ডাক্তারদের দাবি 27শে সেপ্টেম্বর শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে গণকনভেনশন করতে চেয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছে লিখিত আবেদন জানান তারা। মেয়র মৌখিকভাবে সম্মতি দেন, কিন্তু বুধবার জুনিয়র ডাক্তারদের সংগঠনকে জানিয়ে দেওয়া হয় ধনধান্য অডিটোরিয়াম দেওয়া সম্ভব নয়। জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি, এরপর নজরুল মঞ্চ, রবীন্দ্র সদন, কলা মন্দিরে কনভেনশনের জন্য চেষ্টা করেন তারা, কিন্তু কোথাও অনুমতি দেওয়া হয়নি। পারমিশন প্রথমে নিয়েছিলাম, তারপরে এখন আর দিচ্ছে না। সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে কোথাও একটা মানে কি বলবো, আমাদের এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। কিন্তু আমরা আবারও বলছি, আমাদের এই আন্দোলন কিন্তু থামবে না। মানি স্কোয়ারেও তাই হচ্ছে। একজন দুজন এসেছিলেন যারা 50% ডিসকাউন্ট চাইতেছেন, কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে ডিসকাউন্ট ছিল না। পরে জানলাম যে বুকিংই হয়নি। বুকিং না হলে তো হিট করছে চেয়ারম্যান না, কিন্তু আমি বুক করি না, চেয়ারম্যানের কাজ তো বুক করা না। কেন রাজনীতি? ওই ছোট ছোট আমার সন্তান সমান ছেলে, ওদের সাথে আমি রাজনীতি করব? মৌখিক আশ্বাস দেন যে ঠিক আছে, তাহলে আমরা দুটো ডেট ফাঁকা আছে, 27 এবং 29, এর মধ্যে করা। আমরা 27-এর কথা বলেছিলাম, তো এই অবধি কথা হয়েছিল। তাহলে এই জায়গাটা থেকে তাহলে তিনি কেন সরে এলেন? পুরোটা উনি সত্যি কথা বলছেন বলে আমার মনে হয় না। বুধবার মনি স্কোয়ারের ওপেন অ্যাম্ফি থিয়েটারে একটি প্রতিবাদ কর্মসূচি করতে চেয়েছিলেন এসএসকেএমের জুনিয়র ডাক্তাররা, কিন্তু সেখানেও অনুমতি মেলেনি। শেষমেশ মনি স্কোয়ারের বাইরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনভাইট করেছিল, অনুষ্ঠানটা ওরাই অর্গানাইজ করেছে অভয়ার স্মৃতিতে, অভয়াকে উদ্দেশ্য করে একটা অনুষ্ঠান, এবং পুরোপুরি কালচারাল ফরম্যাট। মানি স্কোয়ার যে মলটি আছে তার অ্যাম্ফি থিয়েটারে আমি যখন কলকাতায় ঢুকছি অনুষ্ঠানে যাব বলে, তখন আমার কাছে ফোন এলো যে দাদা এরকম একটা সমস্যা হয়েছে, ওনারা এখন আর করতে অনুমতি দিচ্ছেন না। মানি স্কোয়ার কর্তৃপক্ষের তরফে একাধিক ছবি দিয়ে দাবি করা হয়েছে, যেখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে বলে জানানো হয়েছিল সেখানেই তা হয়েছে। শুক্রবার এসএসকেএমের অডিটোরিয়ামে গণকনভেনশনের সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।
দেখুন, কোনো সন্দেহ নেই যে 2,76,00,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, যে কোনো শাসক দলের পক্ষে বিরাট ব্যাপার। কিন্তু অন্য বিরোধীরা 2,96,00,000 ভোট সবাই মিলে পেয়েছে। আমি বলছি দীপশিমাদা, ঠিক এইখানে সেই পুরনো প্রশ্নটা, যে সমস্ত আন্দোলনের সুযোগ সুবিধে শাসক দল তারা পাচ্ছে, অথচ রাজভবনের গেটে 144 ধারা, সেখানে শাসকের ক্ষেত্রে 7 খুন মাফ, 5 দিন ধরে ধর্না চলল, কোর্টে যেতে হলো। এবং আমি বলছি ওখানে যদি আন্দোলন বেআইনি হয় তাহলে সেটা শাসকের জন্যও বেআইনি, বিরোধীদের জন্যও বেআইনি। সেইখানে বিরোধীরাও গিয়ে আন্দোলন করলেন। আমি বলছি যদি রাজভবনের সুরক্ষা বিঘ্নিত হয়, তখনও হয়েছে, পরবর্তী সময়েও হলো। এ তো একটা ট্রেন্ড সেট হয়ে যাচ্ছে, যেটা গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। 1, 2 হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা শুধু রাজনৈতিক দল নয়, তারাও তারা কি চাইছে, এদিকে শাসক বলছে, জোরের সঙ্গে বলছে যে উই অলসো ডিমান্ড জাস্টিস, অথচ যারা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছে তারা একটা সমাবেশের অধিকার পাবেন আমাদের এই শহরে। প্রথমত ট্যাক্স পেয়ারের টাকায়, মানে ওটা কারো বাপের সম্পত্তি না, ওটা সাধারণ মানুষের সম্পত্তি। সেই সম্পত্তি কিন্তু না, যারা একটু ভিন্ন নাট্যদল হয় তারা কিন্তু নাটকের মঞ্চ পায় না, দিনের পর দিন সিনেমা হল পায় না, নন্দন পায় না। একটু ভিন্ন ভাবনার মানুষ হলেই আপনি সরকারি ব্যবস্থা থেকে দূরে থাকবেন। সরকারি মানে নর্মাল ট্যাক্স পেয়ারের টাকা, আপনার আমার টাকা, কিন্তু তৃণমূল কংগ্রেস তার মতন করে ব্যবহার করবে, এটা তাদের সম্পত্তি হিসেবে তারা ধরে রাখবে। এবং একই সাথে আপনাকে বলি যে বেসিক রুল কি, মানে রুল অফ ল বলে, এবং রাইট মানে ইকুয়ালিটির কনসেপ্টটা সেখানে আছে। মানে আপনি একজনের প্রতি একরকম অবস্থান আরেকজনের প্রতি আরেক রকম অবস্থান নিতে পারেন না, অথচ 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে পারবে, বিরোধীরা পারবে না। কেন পারবে না? কেন পারবে না? মানে আপনি একটা উত্তর আপনি খুঁজে পাবেন না। মানে এবং একই সাথে আপনি দেখুন, নবান্ন থেকে শুরু করে লালবাজার, রাইটার্স, সিএসসি অফিস, যেখানেই আপনি, এগুলো তো পাওয়ার স্ট্রাকচার, এখানে ক্ষোভ বিক্ষোভ মানুষ দেখায়। কংগ্রেস আমলে আমি দেখেছি বিরঞ্জন দাসমুন্সি দিনের পর দিন এগুলো 21 এইসব জায়গায় গিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে, রাইটার্সে, সিএসসি অফিসে। আজকে আপনি কিন্তু ওখানে যাবেন, সেখানে সব জায়গায় 163 জারি করা আছে, সব জায়গাতে মানে নিষেধাজ্ঞা জারি করা আছে। এবং ধরুন ক্রেডিবল সোর্স, মাননীয় পুলিশ কমিশনারের ক্রেডিবল সোর্স ওই জায়গাগুলো সম্পর্কে এত মানে ভয় দেখিয়েছে। আমি বলছি যে আমার তো আশঙ্কা হচ্ছে যে পুজোর দিন অন্য কোথাও হবে না, তো আমি তো আশঙ্কা উনি উদ্রেক করি। আমি আপনাকে বলছি, যখনই কোনো বিরোধীরা প্রোটেস্ট মুভমেন্টে যাচ্ছে, প্রোটেস্ট আন্দোলনে যাচ্ছে, সেটা সন্দেশখালী হতে পারে, সেটা নবান্ন কোশ্চেনে হতে পারে, সেটা মানে অন্য যে কোনো প্রান্তে হতে পারে, ধর্মতলায় হতে পারে, সব জায়গায় যদি আপনি নিষেধ 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 করেন, তাহলে সংবিধানের সরকার কি করে হয়? গণতান্ত্রিক সরকার কি হয়? এটা তো চীনে হয়, চীনের মতন একনায়কতান্ত্রিক দেশে হয়, কমিউনিস্ট শাসিত দেশগুলোতে আমরা জানতাম হয়, মানে উত্তর কোরিয়াতে হয়, কিমের দেশে হয়। তো পশ্চিমবাংলায় আমার প্রশ্ন হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী নেত্রী ছিলেন, বিরোধী নেত্রী থাকাকালীন তিনি যে পরিসরটা মানে দখল করেছিলেন, সেই পরিসরটা সামান্যতম বিরোধীদের দিতে উনি রাজি নয়। কেন দিতে রাজি নয়? জুনিয়র ডাক্তারদের অভিজ্ঞতাও একই হচ্ছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে শুধুমাত্র না ব্যক্তি পরিবর্তন করলে এখন মনে হয় হচ্ছে না। মানে অনেকেই মনে করেছিল কলকাতা কমিশনারকে আমি সরিয়ে দিলাম, নতুন একটা স্বপ্ন, নতুন একটা ভোর, নতুন একটা ভাবনা আসবে। আরেকটা কমিশনার কিন্তু একই, মানে ব্যক্তির থেকেও সিস্টেম ইম্পর্টেন্ট। সিস্টেম পরিচালনা কে করছে? আমি বলছি এটা পশ্চিমবাংলা হতে পারে, বাংলাদেশ হতে পারে, ত্রিপুরা হতে পারে। আমাদের দুর্ভাগ্য যে আমরা যাকে শাসন ক্ষমতায় রাখি বছরের পর বছর রাখি। 34 বছর সেদিন যদি বামফ্রন্ট না থাকতো, আজকে সিপিএম অনেক ভালো পার্টি হিসেবে পশ্চিমবাংলায় থাকতে পারতো, একটা বিকল্প পার্টি হিসেবে থাকতে পারতো। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘদিন 13 বছর শাসন করছে, আরও কতদিন শাসন করবে জানে না। এই দীর্ঘ শাসনই কিন্তু বাঙালির দুর্ভাগ্যের কারণ। আমি আপনাকে বলছি কারণ কি, এক সেকেন্ড, দেবরান্দা রিকোয়েস্ট, তার কারণটা একটা লজিক আছে। তার কারণটা হলো যে শাসন টেকেন ফর গ্রান্টেড ধরে নেয়। এই যে ধরুন একই ধরনের আপনি যদি দেখেন রিপিটেডলি এই ভুলগুলো করে, ভুল করে না কিন্তু সচেতনভাবে ভাবে ভোট আসতে তো আমরা জিতবই, ফলে আমরা বিরোধী দলকে রেস্ট্রিক্টেড করে রাখতে পারি। আর আমাদেরও দুর্ভাগ্য, বিরোধী দল হিন্দু মুসলমান নিয়ে চলে, বিরোধী দল লক্ষ লক্ষ লোক নিয়ে প্রোটেস্ট করতে পারে না। বিরোধী দল যদি গণ আন্দোলন করতে পারতো বিরাট সংখ্যক মানুষকে যুক্ত করে, তাহলে শাসকও কিন্তু যে মাথা নত করে সেটা ডাক্তার বাবুদের আন্দোলনে আপনি দেখেছেন। না প্রশান্তবাবু, একটা কথা আমি একবার পড়েছিলাম, আমার বেশ কিছুদিন আগে, যতটুকু মনে পড়ে, সরকার একটা তথ্য দিয়েছিল যে আপনারা আলোচনা করি, কোনটা দিল না সেইটাই প্রোনাউন্সড, কোনটা দিল কিন্তু আপনারা বলেন না। সরকার একবার বলছিল, আমি বলছি 8,000 কতর মধ্যে কত দিয়েছ, প্রায় মানে 2/3 দিয়েছে, দেয়নি, এইরকম একটা জিনিস দিয়েছিল। 8,500 মতো দিয়েছিল, একবার পেপারে পড়েছিলাম। সরকার বলেছিল পারমিশন দিয়েছিল, বিরোধীদের
তার বিভিন্ন ক্ষেত্রে সরকারি হল পারমিশন দিয়েছে সারা বাংলা জুড়ে, সারা বাংলা জুড়ে। কলকাতা আমি বলছি সারা বাংলায় অনেক পারমিশন দিয়েছিল। আরে বাবা না, মানুষ ভোট দিয়েছে, মানুষ ভোট দিয়েছে, সরকার নির্বাচিত করেছেন, বিপুল ভোট দিয়েছেন কাজ করার জন্য। আমি বলছি মানুষ কি কৃতজ্ঞতা বোধ দেখাবে নাকি? হ্যাঁ, 4 বছরে 2020 থেকে 2024 সালে তথ্য বলছে হাইকোর্টে সবচেয়ে মামলা হয়েছে, বিরোধীরা করেছে মিটিং মিছিলের পারমিশনের জন্য। লাস্ট 4 বছরে তথ্য বলছে হাইকোর্টে সবচেয়ে বেশি এই রিলেটেড মামলাই হয়েছে। কিন্তু আমি সলিলদার কাছে সলিলদার কাছে আসবো। হলো সলিলদা, আমি বলছি যে প্রত্যেক সচেতন এবং দেবনারায়ণ, প্রত্যেক সচেতন এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইবেন যে পুজো একেবারে নির্বিঘ্নে কেক ওয়াকের মতো হোক। আমি বলছি কলকাতা পুলিশের কাছে যদি এই রকম ক্রেডিবল সোর্সে স্পেসিফিক ইনফরমেশন থাকে যে ওই জায়গায় অশান্তি হতে পারে, তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? আমি বলছি কেন আমি 2 মাস অন্তর একটা করে নির্দেশিকা জারি করে 144 বাড়িয়ে রাখবো কেন? দেখো, এটা হচ্ছে স্টিরিওটাইপ একটা ইনপুট, একদম স্টিরিওটাইপ। তুমি যদি দেখো, তুমি বামফ্রন্টের আমল দেখো বা 77-এর আগেরও দেখো, সেই মহাকরণ সংলগ্ন যে এরিয়া ডোরিনা ক্রসিং, হেয়ার স্ট্রিট, এর মধ্যেই থাকবে। এটা স্টিরিওটাইপ, এটা সম্পর্কে কিছু বলার নেই। তুমি যদি এখন দেখো ধর্ষণ হত্যা যেটা হয়েছে সেটা অত্যন্ত খারাপ, এত খারাপ আর কোথাও হয় না। তুমি কামদুনি দেখো, তুমি মধ্যমগ্রাম দেখো, তুমি হাঁসখালি দেখো, তুমি উন্নাও দেখো, তুমি হাতরস দেখো, সব জায়গায় কোথাও বিচার হয়, কোথাও বিচার পায় না, কোথাও বিচারের পরে ছাড়া পেয়ে গেলে মালা দিয়ে বরণ করা হয়, কোথাও ব্রিজভূষণ হয়, কোথাও তোমার জেসিসি বলো। কিন্তু আমি বলছি বিচারের দাবিটাও থাকবে না, বিচারের দাবি না। এটার ঘটনাটা কি? এটার ঘটনা অন্য। আমি যেটা বলতে চাইছি যে কোথাও বিচার পায়, কোথাও বিচার পায় না, আস্তে আস্তে প্রতিবাদের কণ্ঠ শেষ হয়ে যায়, রাজনীতির ওরা করে শেষ হয়ে যায়। এটার ঘটনাটা অন্য, কারণ প্রায় গত 12-13 বছর ধরে যে সীমাহীন দুর্নীতি, যেরমভাবে নিমজ্জিত অবস্থা, তুমি দেখো এই জেসিসি বলো, জয়েন্ট সিং বলো, শাহজাহান বলো, এদের যে জয়েন্ট ভেঞ্চার, এই জয়েন্ট ভেঞ্চারে তুমি যদি না, ওরা যা বলছে মেনে নাও, ওরা যা বলছে শুনে নাও, ওরা না হলে কি হবে? না হলে তোমাকে গণপিটুনি হবে, তোমার এই ক্রেডিবল সোর্স। হ্যাঁ, ছোট করে প্রথম কথা যে ববিদার কথাটা শুনছিলাম, শুনতে খুব ভালো লাগে। ওরা আমার সন্তান সময়, ওদের সঙ্গে রাজনীতি করব, কিন্তু মুশকিল হচ্ছে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি পেয়েছেন তারাও তো বয়সে সন্তান সময় হয়। যাকে আজকে যেটা সুমনদা বিপদটা কি জানো তো, এই যে পুলিশ রুল আনঅ্যাবাসেডলি যদি এই পুলিশ রুলকে বাড়তে দেওয়া যায়, এখন বলছে আমরা শুনেছি ঝামেলা হতে পারে তাই মিটিং মিছিল আটকাচ্ছি, এরপরে বলবে আমরা শুনেছি আপনি ঝামেলা করতে পারেন অতএব আপনাকে রিমান্ডে নিচ্ছি, আপনাকে অ্যারেস্ট করছি। এইটা হিটলারের সময় দেখেছিল, মানে ইতিহাসে আমরা পড়েছিলাম। কোনো একটা মিডিয়া হাউসে ঢুকে বলতে পারে, ধরো এবিপি আনন্দে ঢুকে, আমরা শুনেছি সামনের সপ্তাহে আপনারা এমন কোনো খবর দেখাতে পারেন যে খবরের ফলে ভারতের ঐক্য বিঘ্নিত হবে, অতএব আপনাদের চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছি, অতএব এডিটরকে গ্রেপ্তার করছি। এই যে আনঅ্যাবাসেডলি এই যদি পুলিশ রুলকে, তুমি জানো পুজোর সময় যখন কোর্ট বন্ধ থাকে তখন কতবার আমি নোটিশ পেয়েছি, মানে জাস্টিস গাঙ্গুলির ইন্টারভিউ নেওয়ার সময় একাদশীর দিন নোটিশ পাচ্ছি যে যাদবপুর থানার আমার ডেকে পাঠানো হয়েছে, ওই ইন্টারভিউয়ের রাশ এবং এডিটেড ভার্সন নিয়ে যেতে হবে। যাদবপুর থানার ওসি ওই ইন্টারভিউয়ের জন্য নাকি রাজ্য জুড়ে অশান্তি হয়েছে, আর যাদবপুর থানার ওসি তিনি বিচার করবেন যে তখনও পদে আছেন যে মাননীয় বিচারপতি কি বলেছেন তা। আমি বলছি কিন্তু আমার পয়েন্ট টু বি নোটেড যে পুজোর সময় যখন কোর্ট বন্ধ থাকে তখন তখন এই নোটিশের পরিমাণ বেড়ে যায়। আমি জানেন না, আমি জানি না, তোমার সেটা বলতে এখন কোনো আপত্তি নেই। ওই টেলিকাস্টটাকে আটকানোর জন্য সরকার চেষ্টা করেছিল এবং হাইকোর্টের নির্দেশে ওটা সম্প্রচারিত হয়েছিল। হাইকোর্টের নির্দেশে এটা সম্প্রচারিত হয়, তার উপর আবার পুলিশ নাকি বলে যে এর উপর আমরা অ্যাকশন নেব, মানে এটা খুচরো জিনিসগুলো বলছে বিভিন্ন জায়গায় লোকাল যারা এমএসও যে লোকাল সেখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ ইউটিউবে দেখেছেন মোবাইল ডেটা দিয়ে, বিভিন্ন জায়গায় পাওয়ার অফ করিয়ে দেওয়া হয়েছিল, এটা আমরা জানি। আর একটা কথা শতরূপ, দেবনারায়ণ দা কলকাতায় থাকেন, তো উনি গ্রামে যাওয়ার অভিজ্ঞতা নেই বা বিভিন্ন অন্যান্য জেলায় যাওয়ার অভিজ্ঞতা নেই। আমি সেই জায়গা থেকে বলছি, ভারতীয় জনতা পার্টির যে কোনো মিটিং মিছিল সমাবেশ কোনো ওখানকার সরকারি জায়গায় করা যায় না। এমনকি এমনও হয়েছে যে আমাদের পারমিশন দিয়েছে ঠিক আগের দিন বা 5 ঘন্টা আগে, বেলা 3টে মিটিং, সকালবেলা বলেছে না করা যাবে না।
তখন অত লোককে নিয়ে আমরা কোথায় যাব? তখন কারোর বাড়িতে, মানে খুব কষ্ট করে কারোর বাড়ির ছাদ, কারোর বাড়ির ওই ওপরে যে জায়গা থাকে সেরকম করে করা হয়েছে। সুতরাং এই যে উনি বলছেন না, শতরূপ শেষ করি, আর এই ধনধান্যর কথা বলছেন, দেখুন এই কয়েকদিন আগে আমরা দেখেছিলাম এই মেয়র সাহেব, যিনি এইদের সন্তান সম দেখেন, এই মেয়র সাহেব এই ধনধান্য স্টেডিয়ামে দাঁড়িয়ে দাওয়াতে ইসলামের ডাক দিয়েছিলেন, মানুষের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যজনক, তাদের জন্য কষ্ট হচ্ছে, সেটার জন্য পারমিশন হতে পারে। অথচ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের গণকনভেনশনের জন্য উনি পারমিশন দিতে পারেন না। দেবনানন্দা, একটা কবিতা মনে পড়ে গেল রবীন্দ্রনাথের, যতই কাগজে কাটি যতদি গালি, কালা মুখে পড়ে তব কলঙ্কের কালি। কি হয়েছে এই এই মানে বিজেপি কি বলেছে? একটা কলঙ্কের কালি পড়েছে, কি বলেছে বিজেপির নেতারা, মন্ত্রীরা কি বলেছে? এই ধর্মীয় অভিযান নিয়ে সুশুরি নিয়ে মন্ত্রী থেকে আপনার কি উত্তর হতে পারতো জানেন? দেখুন আমার কাজ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি বলছি বেশ, দেবনারায়ণদা ছন্দে এবং ছড়ায় চলে গেছেন। আমি ওনার হয়ে যে যুক্তিটা দিতে পারতাম সেটা হচ্ছে হরিয়ানার সীমান্তে যখন কৃষক আন্দোলন চলছে তখন একেবারে রাস্তায় পেরেক পুঁতে দেওয়া হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে। আমি বলছি এইটা হতে পারতো, কিন্তু দেবনারায়ণদা একেবারে ছন্দে চলে গেছেন। কিন্তু আমি আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@IAM প্রচুর মন্তব্য, আমি দ্রুত একটা মন্তব্য নেব। মিহির কানুনগো তিনি লিখছেন যে এভাবে সার্কুলার জারি করে কি নাগরিক আন্দোলনকে স্তব্ধ করা যায়? কুশল বাগচি লিখছেন এখন পুলিশ সূত্রে মারফত খবর পাচ্ছে হিংসাত্মক প্রদর্শন হতে পারে। আরজিকর হাসপাতালে হামলার সময় তারা কি করছিল? প্রদোষ বসাক লিখছেন ধর্মতলা চত্বরে জমায়েতের অধিকার শুধু তৃণমূলের, বিরোধীরা কর্মসূচি করতে চাইলেও অনুমতি আনতে হয় হাইকোর্ট থেকে। সুভাষিস রায় লিখছেন যত হাতের মুঠো শক্ত করবে তত বালি বেরিয়ে যাবে ফাঁক দিয়ে। তুষার চক্রবর্তী লিখছেন প্রেক্ষাগৃহ না দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আটকানো যাবে না, রাস্তাই আবার রাস্তা দেখাবে। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যেটা এই গত 4 সপ্তাহ ধরে সব থেকে বেশি ব্যবহৃত শব্দ সম্ভবত থ্রেট কালচার। আর সেই থ্রেট কালচার নিয়ে উত্তরবঙ্গ লবি নিয়ে জনস্বার্থ মামলা হলো আজকে কলকাতা হাইকোর্টে। স্বয়ং বিচারপতি বললেন, প্রধান বিচারপতি বলছেন একটি অভিযোগের সত্যতা থাকলেও সেটা অত্যন্ত গুরুতর। এই প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে রিপোর্টও চাইলেন মাননীয় প্রধান বিচারপতি। দেখুন, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে রাজপথ দিয়ে থ্রেট কালচারের অভিযোগের জল গড়ালো এবার কলকাতা হাইকোর্টে। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে এবার জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে। আর এই মামলা প্রসঙ্গেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ বলে একটি অভিযোগের সত্যতা থাকলে তা অত্যন্ত গুরুতর। মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি সহ একাধিক অভিযোগ আছে। এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। এরপরই থ্রেট কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে যে অভিযোগ উঠেছে তা নিয়ে রাজ্য সরকারের হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি এদিন বলেন উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজের প্রিন্সিপালের রিপোর্টেও এই থ্রেট কালচারের উল্লেখ রয়েছে। 4 জনের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে বলে দেখা যাচ্ছে। একজন মহিলা চিকিৎসক বলছেন যে তাকে তার বাবা নিরাপত্তার জন্য ছুরি দিয়েছেন। আরেক মহিলা চিকিৎসক বলছেন যে তিনি পেপার স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান। হাসপাতালে 60% মহিলা চিকিৎসক বিভিন্নভাবে দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ। শাসক দলের ছাত্রছায়া থেকে এই যে যারা আজকে ক্রিমিনালাইজেশন অফ হেলথ করেছে এবং স্বাস্থ্য অবস্থাটাকে নিজেদের একটা মৃগয়া ক্ষেত্র তৈরি করেছে, সেটা আজকে মানুষের সামনে চলে এসছে। ফলে এটার বিচার হওয়া উচিত, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া উচিত, বিচারে যা শাস্তি সেই শাস্তি দেওয়া উচিত তাদের। থ্রেট কালচারে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় বুধবার তুমুল উত্তেজনার সৃষ্টি হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তদের হাসপাতালে ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। ধাক্কাধাক্কি, ধাওয়া পর্যন্ত হয়। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ডাকা হয়েছিল 11 জনকে। একে একে হাজিরা দেন তারা। সাক্ষী হিসেবে আসেন অনেক চিকিৎসক পড়ুয়াও।
এটুকু শুনলাম নাম্বার অফ পার্সনস কল্ড বোধহয় মোর দেন 7 or 8 টুডে। কালকে কতজনের বাকি ছিল তাদেরকে আবার রিসামন করে অন্যদিন আসতে বলা হয়েছে। আজকে যেমন কালকেও 10-12 জনকে ডাকা হয়েছিল, আজকেও সেরকমভাবে 8-10 জনকে ডাকা হয়েছে। তাদের নেওয়া চলছে, সাক্ষী নেওয়া চলছে বা তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এই হুমকি সংস্কৃতির শেষ কবে? মাথা অবধি কি পৌঁছতে পারবে তদন্ত কমিটি? সৌভিক মজুমদার, ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। প্রিন্সিপালকে চিঠি লিখছেন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড যে 2018-19 সালে এমন রাসায়নিক কেনা হয়েছে যে 30 লক্ষ টাকা তাতে ব্যয় হয়েছে, অথচ তার মান এত খারাপ যে তাকে ব্যবহার করা যায়নি, পড়ে আছে। আরেকটা চিঠি স্বয়ং প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে লিখছেন যে ওই কেমিক্যাল রিএজেন্ট লাগে সেই এমন সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে যাতে 24 লক্ষ টাকা প্রতি মাসে রাজ্য সরকারের, অর্থাৎ আমার আপনার করের টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। এই চিঠি কিন্তু 6 মাস বা 1 বছর আগে লেখা নয়। দ্বিতীয় চিঠিটা এই মাসেরই 23 তারিখ লিখেছেন এই অধ্যাপক। আমি দ্রুত এই প্রতিবেদনটা, অর্থাৎ দুর্নীতির শেকড় কত গভীরে, এটা বোঝার জন্য আপনাদের সামনে রাখব। বিপজ্জনকভাবে বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলি, অযোগ্যদের কাজের বরাত, কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয়, এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলে আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা জায়গায় অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এই প্রেক্ষাপটে এবার নতুন করে সামনে এলো আরজিকর মেডিকেলে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে টেন্ডার দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, আর এরপরে এখন আমরা দেখছি সিবিআই তদন্ত করছে। তবে এরই মধ্যে নতুন করে বেশ কিছু দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসছে, যার মধ্যে প্যাথোলজি ল্যাব এবং বায়োকেমিস্ট্রি ল্যাবেও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে এবং সেই অভিযোগ ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার তথ্যও প্রকাশ্যে আসছে। অভিযোগ 2018 থেকে 19 সালের মধ্যে টেন্ডারে অনিয়ম করে ল্যাবের জন্য নিম্নমানের রিএজেন্ট কেনা হয়েছিল, যার মধ্যে 30 লক্ষ টাকার রিএজেন্ট ব্যবহার করার আগেই নষ্ট হয়েছে। 2022 সালের ডিসেম্বরে আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অতিরিক্ত সুপারের নজরে আসে 22 লক্ষ টাকার রিএজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এরপর তদন্তে উঠে আসে 2018-19 সালে তৎকালীন সহকারী অধ্যাপক ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান 73 লক্ষ টাকার এই ধরনের রিএজেন্টের বরাদ দিয়েছিলেন। পাশাপাশি বায়োকেমিস্ট্রি বিভাগে বিশেষ অ্যানালাইজার ব্যবহারের জন্য যে সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে তাতে প্রতি মাসে আরজিকর মেডিকেলে বাড়তি 23,95,400 টাকা করে খরচ হচ্ছে বলে অভিযোগ। অর্থাৎ অভিযোগ বছরে 2,87,44,000 সরকারি অর্থের অপচয় হয়েছে। এটা কিন্তু একদম মেডিকেল সিন্ডিকেট বা হেলথ সিন্ডিকেটের পার্ট। এইভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে এই সো কল্ড ইনভিজিবল নর্থ বেঙ্গল লবি তাদের বিভিন্ন তাদের পছন্দের কিছু লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছিল এবং তারা এই করাপশনটা দিনের পর দিন করতো। ইভেন আমাদের আরজিকর মেডিকেল কলেজেও ওষুধ বা অন্যান্য জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু সত্যিই কম, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের দাম কিন্তু বাড়িয়ে বাড়িয়ে ধরা হতো। এটা কিন্তু অথরিটি থেকে করা হয়েছে, আমাদের কলেজেই হয়েছে এবং সন্দীপ ঘোষ নিজেই করেছেন। এই অনিয়ম তো ভুরি ভুরি অভিযোগ রয়েছে, যেগুলোর কোনো তদন্ত এতদিন পর্যন্ত হয়নি। সন্দীপ ঘোষের জামানায় কোনো তদন্তই সামনে আসতে দেওয়া হয়নি এবং এক্ষেত্রে গভর্নমেন্টও কোনো পদক্ষেপ নেয়নি একাধিকবার অভিযোগ থাকা সত্ত্বেও। ফলে আমরা মনে হয় যে এই যে অভয়ের বিচার, সেই বিচার চলুক। বিচার চলতে গিয়ে আমার মনে হয় যে এই ধরনের আরও অনেক দুর্নীতির অভিযোগ সামনে চলে আসবে। স্বাস্থ্য ভবন ও আরজিকর মেডিকেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলেছেন কলেজেরই এক অধ্যাপক। আমাদের কাছে এখনো ডিরেক্টলি কোনো রকম অভিযোগ জমা পড়েনি, বাট যদি কোনো রকম অভিযোগ জমা পড়ে আমাদের যেটা কমিটি আছে বা প্রিন্সিপাল স্যার বা আমরা উইল টেক ইট ভেরি সিরিয়াসলি এবং এটার জন্য যা যা স্টেপ নেওয়ার উইল বি টেকিং দ্য ইমিডিয়েট অ্যাকশনস। আরজিকর মেডিকেলে দুর্নীতির শিকড় আর কত দূর ছড়িয়ে, তার হদিশ কি মিলবে? সিবিআই তদন্তের আওতায় কি আসতে পারে এই আর্থিক অনিয়মের অভিযোগও? ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবনানন্দ, এরপরে একটাই প্রশ্ন হয় যে আরজিকরে এমন একটাও দফতর আছে যেখানে দুর্নীতি হয়নি? সেই আরজিকর, সেই দুর্নীতির অভিযোগ। না, প্রশ্ন হচ্ছে শুনুন, এই দুর্নীতিগুলো সত্যি হ্যাটস অফ টু দ্য স্টুডেন্টস। আজকে এই ঘটনার সঙ্গে সঙ্গে যে আরও জিনিসগুলো প্রকাশিত হলো, সেই প্রকাশিত হওয়াতে আমরা সবাই জানতে পাচ্ছি যে
কিভাবে না আপনি হ্যাটস অফ বললেন, কিন্তু স্বাস্থ্য দপ্তর কি ঘুমোচ্ছিল যখন 1 বছর 5 মাস আগে ডেপুটি সুপার, অন্য কেউ নয়, তিনি লিখিত অভিযোগ দিচ্ছেন প্রমাণ সহ হোয়াইট কলার ক্রাইমে? সেই জিনিসটা সেখানে যেতে পারেনি এবং মানুষ বিশ্বাস করেছে ওর পরে। বিশ্বাসটা কত খারাপ হতে পারে আজকে দেখা যাচ্ছে। নিশ্চয়ই তো আজকে কালকেই না কবে শুনছিলাম আপনি হ্যাটস অফ টু দ্য স্টুডেন্ট বললেন, তার কয়েনের উল্টো দিকটা হচ্ছে যে কন্ডেম করুন। না কন্ডেম শুধু না, কন্ডেম করে কি হবে? কন্ডেম তো না, এটাকে না কন্ডেম তো অল্প কথা, অল্প কথা। বেশি কথাটা কি? বেশি কথাটাকে যারা করেছে তাদের পরিষ্কার একেবারে পুরো জেলে পড়া। স্বাস্থ্যমন্ত্রী সহ কাকে? স্বাস্থ্যমন্ত্রী? না মানে আমি বলছি এর একটা ব্যাখ্যা হতে পারে, যে ব্যাখ্যা দেবনারায়ণ দাস থেকে এক স্টেপ এগিয়ে মদন মিত্র দিয়েছেন। আমি দেখাবো, তার আগে দ্রুত আসবো। দেবনারায়ণ দা প্লিজ, আমি এটা সিরিয়াস, আমি বলছি প্রত্যেকটা আপনি প্রথমে দেখালেন আরজিকরের দুর্নীতি, পরে বিভিন্ন হাসপাতালের দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, এখন প্রত্যেকটা বিভাগ ধরে ধরে আপনি বলছেন যে এই দুর্নীতি। আমি আপনাকে খুব সিরিয়াস দুটো নোট দিচ্ছি, যে শিক্ষা, স্বাস্থ্য, মানে রেশন থেকে শুরু করে সর্বত্র যে দুর্নীতি কিন্তু আমাদের পশ্চিমবাংলাকে আর্থিকভাবে পিছিয়ে দিচ্ছে। কেন পিছিয়ে দিচ্ছে? নীতি আয়োগের সাম্প্রতিক মানে সদস্যদের রিপোর্ট, মানে তারা যে রিপোর্ট প্রকাশ করেছেন তাতে দেখাচ্ছেন যে জিডিপির, ভারতবর্ষের জিডিপির 10% কন্ট্রিবিউশন একসময় পশ্চিমবাংলা ছিল, আজ থেকে কয়েক বছর আগে। আজকে জিডিপির মাত্র শেয়ার পশ্চিমবাংলায় 5%, অর্থাৎ 5% জিডিপির অল ইন্ডিয়ার কন্টেক্সটে 5% কন্ট্রিবিউশন পশ্চিমবাংলার জিডিপি কমেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, শিল্প নেই, আপনার কর্মসংস্থান ঠিক মতন নেই, এইরকম অবস্থায় দুর্নীতি আরেকটা সমস্যা আমাদের, যে আমরা আরও দরিদ্র হচ্ছি, আমরা আরও বেশি মানে বেকার তৈরি করছি এবং আমাদের মানে উদ্যোগগুলো কমে যাচ্ছে, যার ফলে ভারতবর্ষের পশ্চিমবাংলার কন্ট্রিবিউশন ছিল জিডিপির 10%, সেই পশ্চিমবাংলার কন্ট্রিবিউশন কমে 10 থেকে কমে 5% দাঁড়িয়েছে। কিন্তু দুর্নীতি আটকানো যাচ্ছে না কেন? দেবনারায়ণ দা বলেননি, কিন্তু এর একটা ব্যাখ্যা দিয়েছেন মদন মিত্র। তিনি বলছেন কোট আনকোট যে একটা দুটো দুর্নীতি হলে আটকানো যায়, স্বাস্থ্য ব্যবস্থার রন্ধে রন্ধে দুর্নীতি। ঠিক কি বলেছেন মদন মিত্র? দেখাবো। পিজিতে দুর্নীতিটা আছে বা ছিল, খুব ডিপ রুটেড, এবং পিজির একটু যদি ওপর থেকে করা যায় তাহলে দেখবেন পিজিতে একটার পর একটা অপারেশন আনসাকসেসফুল হচ্ছে, সমস্ত রকম সুযোগ থাকা সত্ত্বেও। এবং পিজিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার অপারেশন নিয়েই তো প্রশ্ন। আমি তো চুনোপুটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশনে ভুল হয়েছে, তারপরেও পিজির তো কোথাও কোনো হেলদোল নেই। সমস্ত কলেজে যা আছে সবাইকে এক করে মিললে যা হবে তাই ইনস্ট্রুমেন্ট পিজি রাখার আছে। এটার কারণ কি? তারা কেয়ার করে না, দে ডোন্ট কেয়ার। দুর্নীতি ডিপ রুটেড, তাদের স্বজন পোষণ, পিজিতে পোস্টিং, ভালো জায়গা, নাম ডাক, কি বলবো। তারপর তো পরীক্ষার সময় অবাধ ব্যবস্থা, 72-এর কথা মনে করিয়ে দেয়। পিজির পরীক্ষা, বর্তমান পরীক্ষা অনেক কলেজে দেখে একটু খোঁজ নিন না আপনারা, কোথায় কিভাবে পরীক্ষা হচ্ছে। এত মারাত্মক কথা বলছেন যে পিজির এই অবস্থা, আরজি করের এই অবস্থা, বা সাগর দত্ত মেডিকেলের এই অবস্থা, এতদিন ধরে আপনি ভেতর থেকে দেখছেন, আপনি পার্টিকে বলেননি? শুনুন, দুর্নীতি যদি একটা হয় তাকে রোখা যায়, দুর্নীতি দুটো হলে রোখা যায়, দুর্নীতি 10টা হলে রোখা যায়। যদি রন্ধে রন্ধে দুর্নীতি হয়, স্বাস্থ্য ব্যবস্থার রন্ধে রন্ধে দুর্নীতি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 24 ঘন্টার মধ্যে বোধহয় 20 ঘন্টা স্বাস্থ্য দপ্তর নিয়ে পড়ে আছেন। কিন্তু কি করবেন? সিপিএম তো এখানে ঘুঘুর ভাষা করে দিয়ে চলে গেছে। সিপিএম এমনভাবে করে দিয়ে গেছে, কিছুতেই এই দুর্নীতির বাইরে বেরিয়ে আসা যাচ্ছে না। তারপরে তো 13 বছর চলে গেল। আমি মনে করি অনেকটা কমেছে, কিন্তু আরো কঠোর হতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দেন না, দুর্নীতির বিরুদ্ধে থাকতে চান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবসময় যারা খবর দেন, যারা হাসপাতালের দায়িত্বে আছেন,
তাদের অনেকেই সেই সময় হয়তো ঠিক খবর নাও দিতে পারেন, মিসগাইড করতে পারেন, যার ফলে দুর্নীতির খবরটা পৌঁছয় না। খুব স্বাভাবিক। দেখুন, মদন মিত্র যা বলছেন তাদের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি আর ছুঁচ নয়, একেবারে চালুনি হয়ে গেছে। আমি শতরূপের কাছে আসবো, যাদের সময় ঘুঘুর বাসায়, ইনফ্যাক্ট মদনদা এসএসকেএমের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তো ছিলেন একটা সময়, এসএসকেএম আর মদন মিত্র প্রায় সমর্থক হয়ে গেছিলেন। আমি বলছি দুটো ইন্টারেস্টিং পার্ট। এক হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে রন্ধে রন্ধে দুর্নীতি একটা দুটো হলে সামলানো যায়, এক্ষেত্রে সামলানোর অসুবিধে ওই জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা পরামর্শ দিচ্ছে তারা মিসগাইড করছে। সুমন্ত, আমি তিনটে কথা বলছি। প্রথম কথা হচ্ছে যেটা দেবনারায়ণবাবু বললেন যে উনি হ্যাটস অফ করলেন টু দ্য ডক্টরস, তাদের জন্য দুর্নীতির কথা আমরা জানতে পারলাম, ঠিকই ডাক্তারদের জন্য হয়তো দেবনারায়ণবাবু জানতে পারলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আক্তার আলীর থেকেই জানতে পেরেছিলেন, এবং জানতে পেরে সন্দীপ ঘোষের বদলে আক্তার আলীকে সরিয়ে দিয়েছিলেন, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আর যে কোনো দুর্নীতির মতো এই দুর্নীতিতেও কিন্তু সরাসরি বাংলার মানুষ দল নির্বিশেষে, তৃণমূল কংগ্রেসেরও কোনো মানুষ যখন চিকিৎসা করিয়েছেন তার শরীরেও জাল ওষুধ ঢুকেছে, তাকেও কিন্তু হচ্ছে ইউজড বায়োলজিক্যাল ওয়েস্ট দিয়ে তাকে ইঞ্জেকশন নিতে হয়েছে। হয়তো চিকিৎসা করতে গেছিলেন জন্ডিসের, হয়তো শরীরে ব্লাড ক্যান্সার বা এইডস নিয়ে ফিরেছেন। তৃণমূলের সমর্থক, তৃণমূলকে ভোট দেওয়া মানুষও কিন্তু। 3 নম্বর, সুমন্ত আমাকে প্লিজ এই কথাটা বলতে অ্যালাউ করো। দুর্নীতি বলতে আমরা একদিন জেনে এসেছিলাম, আমি সেগুলোকে ছোট করছি না যে এক টেবিল থেকে এক টেবিলে ফাইল যাবে 10-20 টাকা নিয়ে, এটাকে আমি ছোট করছি না, কিন্তু এইটাতে আমরা অভ্যস্ত ছিলাম। সুমন্ত, দুর্নীতি এইটা যে মৃতদেহ নিয়ে পর্নোগ্রাফির ব্যবসা হবে। কারা বডি ডোনেট করে বলো তো হাসপাতালে? যে মানুষের কাছে পরকালের চিন্তার থেকে পরের প্রজন্মের প্রতি দায়বদ্ধতা বেশি থাকে, যে মানুষ শ্মশান বা কবর বা চিতা বা কোনো মন্ত্রর ধারেন না, আমার পরকালে কি হবে আমার দেখে দরকার নেই, আমার পরের প্রজন্ম যারা উন্নত হেলথ সার্ভিস পায়। আমি একটা লাইন যোগ করব, আমি জানি না তুমি দেখেছো কি না, গণদর্পণ বলে একটি সংস্থা, যারা ব্রজদা ছিলেন, আমি বলছি ব্রজদার জীবনের প্রতিটা শ্বাস নিতেন হচ্ছে যে দেহদানের জন্য মানুষকে রাজি করানো। সম্ভবত আমার ভুল না হলে প্রথম মানুষ যার কোভিডে মারা গেলেন এবং যার দেহ মানে কোভিড ডেথের দেহ যেটা দেওয়া হলো। সুমনদা, আমার ঘটনাচক্রে যেহেতু বামপন্থী আন্দোলনের সঙ্গে থাকার সুবাদে আমাদের পার্টির এবং একটা বড় অংশে, তোমরা জানো বামপন্থী মানুষজন তাদের যে অনেকে তারা বডি ডোনেট করেন, আমাদের বুদ্ধা থেকে সীতারাম থেকে শুরু করে আমাদের পার্টির মধ্যে অনেকে রয়েছেন। গত 15-20 দিনে না সুমনদা, একাধিক এরকম মানুষের সাথে আমার তোমায় বলতে কথাটা কষ্ট হচ্ছে, আমার কথা হয়েছে, যারা একদিন খুব গর্বিত ছিলেন তার বাবা কি তার মা বডি ডোনেট করেছেন। আজকে সেই সন্তানের অবস্থা ভাবো তো, যার মা আরজি করে বডি ডোনেট করে গেছিলেন, সে কোন মনের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি বলছি এই সংশয়ের জায়গাটা আমাদের রাজ্যে বসে আছে। আমি বলছি যে সভ্যতা বিরোধী, মানব সভ্যতার যে বেসিক মূল্যবোধ তার বিরোধী। আমি এইখান থেকে আসবো, আমি বারবার যেটা বলি, খুব গর্বের সঙ্গে না, খুব লজ্জার সঙ্গেই বলি, কি এই মেয়েটি নিজের জীবন দিয়ে, এই ডাক্তার বোনটি অনেক কিছু আনার্ট করে গেল, অনেক কিছু সামনে আনলো, কিন্তু যেদিন তাকে এইভাবে মৃত্যুবরণ করতে হলো সেদিন ওই সেমিনার রুম, বারবার তার ছবি, তার স্টিল গ্রাব আমাদের সামনে এসেছে, কিন্তু সেইখানে আরজি কর মেডিকেলের সঙ্গে, মেডিকেল কলেজের সঙ্গে কোনোভাবে যুক্ত নন এই রকম কোনো মানুষ কেন থাকবেন, এই প্রশ্ন উঠেছিল। এবং সেইখানে সুশান্ত রায়, যিনি নাকি উত্তরবঙ্গ লবি, তথাকথিত কোট আনকোট উত্তরবঙ্গ লবির অত্যন্ত জোরালো সদস্য, তাকে আমরা পরিষ্কার আজকে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন শুধুমাত্র তিনি হলের পিছন দিকে 10-15 মিনিট দাঁড়িয়ে ছিলেন, তারপরই আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে চলে যান। আমাদের প্রশ্ন, এবং অবশ্যই পুলিশ বাহিনী যারা পরের পর সাংবাদিক সম্মেলন করেছিল তাদের কাছে অবশ্যই প্রশ্ন, তারা তো কেন ছবি ক্রপ করা হলো সে প্রশ্নের উত্তর দেননি, কিন্তু কোনো সম্পর্ক নেই এই রকম একজন মানুষ ওই সেমিনার রুমে ঢোকার অধিকার পেলেন কি করে, যেখানে সুশান্তবাবু নিজে এই কথা অন ক্যামেরা ঘোষণা করছেন। দেখুন, ওখানে প্রচুর পুলিশ আধিকারিকরা ছিলেন, অনেক চিকিৎসকরাও মনে হয় ছিলেন। আমরা একদম পেছন দিকে, যেখানে মানে ওই হলঘরটা অনেক লম্বা ছিল, আমরা একদম পেছনে জাস্ট দাঁড়িয়েছিলাম, নাথিং, টাচিং নাথিং, কিছুই টাচ করিনি আমরা। 10-12 মিনিট ওখানে, 10-15 মিনিট ওখানে থেকে নিচে নেমে তারপরে প্রিন্সিপাল হয়ে গিয়েছিলাম, কারণ ওখানে কর্ডন করা ছিল। কর্ডনের ভেতরে আমরা ছিলাম না তো, একদম বাইরে। স্বাস্থ্য দপ্তরের চালু শব্দ উত্তরবঙ্গ লবির তিনিই নাকি মাথা। রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি, উত্তরবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন ওএসটি সেই সুশান্ত রায় এবার নিজেই স্বীকার করে নিলেন আরজি কর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তিনি সেমিনার হলে ছিলেন। ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে ছিলাম সেটা একদম মানে করিডোর এরিয়ার বাইরে 1 নম্বর, এবং সেখানে অনেক আধিকারিকরা ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি, হেলথের সেক্রেটারি, ডিএমই বা কলেজ প্রিন্সিপাল বা পুলিশের প্রচুর আধিকারিকরা ছিলেন। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে, প্লেস অফ অকারেন্সে কি করছিলেন সুশান্ত রায়? তিনি আরজি কর মেডিকেলের সঙ্গে কোনোভাবে যুক্ত নন, তার বাড়ি জলপাইগুড়িতে। তাহলে ঠিক ওই দিনই তিনি আরজি কর মেডিকেলে এলেন কেন?
যে সেমিনার হলে মৃতদেহ উদ্ধার হয় সেখানেই বা গেলেন কেন? এইসব প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সুশান্ত রায় সদস্য পদ খারিজ করে আইএম এর রাজ্য শাখা, তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন তিনি, স্বীকার করলেন দেহ উদ্ধারের দিন সেমিনার রুমে তিনি গিয়েছিলেন। কেন গিয়েছিলাম আপনারা জানেন যে মেডিকেল কাউন্সিলে পশ্চিমবাংলায় চিকিৎসা করতে গেলে যে কোনো চিকিৎসককে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন জরুরি। এবারে আমি দেখলাম, আমরা দেখেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম ওখানে বিকেলবেলার দিকে, যে যখন আমাদের কাউন্সিলে একজন এরকমভাবে মৃত্যু হয়েছে এবং এটা আমরা কোনো দেখিনি এই জিনিস, তো সেই সময়তে অন্ততপক্ষে মেডিকেল কাউন্সিলের টিম গিয়ে সেখানে যাক, গিয়ে ওখানে যারা আধিকারিকরা আছে তাদের সঙ্গে কথা বলুক যে যা যা করা ন্যায়সঙ্গতভাবে যেন সেই জিনিসগুলো করা হয়, এবং তাই হয়েছে এখানে। চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাশ করার কয়েক বছর পর এখান থেকে এমবিবিএস পাশ করেন সুশান্ত রায়ও। বরাবরই এসপি দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি, আর তাদের হাত ধরেই নাকি উত্তরবঙ্গ লবির রমরমা। অভিযোগ, এই উত্তরবঙ্গ লবি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। এসপি দাসকে তো আমি চিনি, আমাদের কলেজের সিনিয়র দাদা, আজকে সম্পর্ক অনেক দিনের সম্পর্ক। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমি আগেও বলেছি যে এরকম কোনো ভয়ের পরিবেশের সঙ্গে আমি জানি না কি ভয়ের পরিবেশটা কোনটা, আমি কখনোই যুক্ত নেই, আমি জানি না এই ব্যাপার। উত্তরবঙ্গ লবিটাকে বলে কিছু নেই, এটা বায়বীয় ব্যাপার একটা। এটার নাম করে একটা শ্রেণী, জুনিয়র চিকিৎসকদের কথা বলছি না, কিন্তু সিনিয়র চিকিৎসকরা পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে। এটার মধ্যে উদ্দেশ্য যেটা আমি আগেও বলেছি ঠিক সেটা, 34 বছর ধরে যারা কাজকর্ম করতো তাদেরকে হয়তো স্বাস্থ্য ভবনে এখন ঢুকতে দেয় না, সেটা হতে পারে, সেটা একটা রাগ। সুশান্ত রায় পৈতৃক বাড়ি কলকাতায় ঢাকুরিয়াতে, তিনি থাকেন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি মেডিকেল কলেজে চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন সুশান্ত রায়। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তার দাপট বাড়তে থাকে। করোনার সময় স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি নিয়োগ করা হয়েছিল তাকে। রাজা চট্টোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শুধু আরজিকর নয়, হোমিওপ্যাথি কলেজেও নাকি এই থ্রেট কালচার চলে। আজকে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোমিওপ্যাথিক ফ্রন্ট থেকে একেবারে পরিষ্কার বলা হয়েছে, কখনো মারধরের হুমকি, কখনো আবার ফেল করা পড়ুয়াকে পাশ করে দেওয়ার মতো একটার পর একটা বেআইনি কাজ তাদের অভিযোগ সেখানেও চলে। দেখুন, আমার কলেজে ডিউটি থাকে, আমাকে বলছে যে তুমি যদি কালকে সকালে কলেজে আসো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি এসো, তোমাকে আমি মারবো কলেজে আসলে। বিভিন্ন মেডিকেল কলেজের একটা থ্রেট কালচার, একটা হুমকির কালচার সমস্ত মেডিকেল কলেজগুলোতে এটা কিন্তু বিদ্যমান। আরজিকর মেডিকেল থেকে উত্তরবঙ্গ মেডিকেল, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতা মেডিকেল কলেজ, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলি থেকে উঠছে একের পর এক থ্রেট কালচারের অভিযোগ। আর এই আবহেই এবার রাজ্যের একাধিক হোমিওপ্যাথি মেডিকেল কলেজে উঠল থ্রেট কালচারের রমরমার অভিযোগ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোমিওপ্যাথি ফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠক করে আনা হলো একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এটা হোমিওপ্যাথি কলেজ, ডেন্টাল কলেজ সমস্ত দিকে এদেরই বিভিন্ন ছাত্র নেতা দ্বারা তাদেরকে বিভিন্নভাবে ভিক্টিমাইজড করা হয়েছে। সোশ্যালের নাম করে টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্ন অবস্থায়, এবং তাদের মতের বিরোধিতা যে মুহূর্তে করা হয় সেই মুহূর্তে তাদের উপর বিভিন্ন রকমের হুমকি এবং বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য, এবং মধ্যরাত্রে তাদেরকে ফোন করে বিভিন্ন রকমের থ্রেট কালচার করা হয়েছে। হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার পিছনেও বড় দুর্নীতি জড়িয়ে রয়েছে বলে উঠছে অভিযোগ। দিনের দিনে খাতা দেখে দেওয়া, ফেল করা পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়া, এমনকি ফেল করা পড়ুয়াকে অনার্স পাইয়ে দেওয়ার জন্য ক্রমাগত চাপ আসছে বলে অভিযোগ করেছেন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের আরেক চিকিৎসক। বছর 5 আগে হঠাৎ একটা আমাদের মিটিংয়ে সেখানে বলা হলো যে এবারে হোম সেন্টার হবে। তার মানে কি, যে ছাত্র যে কলেজের সেই কলেজে পরীক্ষা হবে, তার মানে গণটোকাটুকি সেখানে যাচ্ছে, যা খুশি করা যাবে। এবং এই যে থ্রেটের প্রশ্ন আছে, যারা দাদা, সেই দাদাগুলো গিয়ে সেখানে সেটা কন্ট্রোল করবে। এই যে প্রশ্নগুলো উঠছে, পাস ফেল অনার্স, বেশি নম্বর পাইয়ে দেওয়া, ফার্স্ট করিয়ে দেওয়া, ফেলকে পাস করিয়ে দেওয়া, ফেলকে এমনকি অনার্স পাইয়ে দেওয়া, ফেল যোগ্যতা মানে যার নিম্ন যোগ্যতার ছাত্রকে তাকে অনার্স পাইয়ে দেওয়া, প্রেসারাইজ করা। এমনকি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোমিওপ্যাথি ফ্রন্টের তরফে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আপনারা যদি দেখবেন, ডাইরেক্টর অফ হোমিওপ্যাথি যে অ্যাপেক্স পোস্ট, সেই ডাইরেক্টর অফ হোমিওপ্যাথিতে একটা বিরাট কেলেঙ্কারি হয়েছিল। ইন্টারভিউ বোর্ডে একজন ডাইরেক্টর পোস্টের ইন্টারভিউ, সেখানে কি করে একটা রিটায়ার্ড প্রিন্সিপাল থাকে? আমাদেরই যে কলিগ শ্যামল মুখার্জি ওখানে ছিলেন, ডাক্তার শ্যামল মুখার্জি থাকেন কি করে? আমি ডাইরেক্ট সুদীপ্তদাকে প্রশ্ন করেছিলাম। প্রথমত বলি, যতগুলো কথা এখানে বলা হয়েছে প্রত্যেকটাই ভুয়ো, টোটালটাই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজকের এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে
এই সমস্ত কথাগুলি তারা তুলে ধরে বাজার ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। উত্তরবঙ্গ লবি বলে কোনো লবি নেই। আমি ডাক্তার শ্যামল মুখার্জি আপনাদের বলছি, লবি বলতে যদি বুঝতে চান সেটা হচ্ছে হোমিওপ্যাথিক লবি। থ্রেড কালচারের এই প্রবণতা কত গভীরে ঢুকে রয়েছে? এই লবির মাথায় কারা? কিভাবে থ্রেড কালচারের বিনাশ সম্ভব? এটাই বড় প্রশ্ন। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এত আক্রমণ, এত চ্যানেল বয়কট, এত রক্তচক্ষু, এসব কোনো কিছুই সত্যের পথ থেকে আমাদের টলাতে পারে না। তার কারণ আপনাদের ভরসা। যত আঘাতই আসুক না কেন, আপনাদের সেবায় এবিপি আনন্দ দায়িত্বশীল ছিল, দায়িত্বশীল আছে, দায়িত্বশীল থাকবে। আর এই লড়াই সাংবাদিকতার লড়াই, মুক্ত কণ্ঠের লড়াই, গণতন্ত্রের লড়াই। এই লড়াইয়ে আমরা সবাই সবার পাশে, কেউ একা নই। তাই সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন আর আপনাদের প্রণাম।